আসসালামু আলাইকুম সবাইকে। যারা ফেসবুক লাইভে এবং জুমে আমাকে দেখতে পাচ্ছ তাদেরকে একটু রিকোয়েস্ট করব কাইন্ডলি কমেন্ট করে। আর যারা জুমে দেখতে পাচ্ছ কাইন্ডলি একটু আমাকে টেক্সট করে জানাও যে তোমরা আমার ভিডিও এবং অডিও ক্লিয়ারলি পাচ্ছ কিনা। তোমরা কনফার্মেশন দিলে আমি আমার ক্লাসটা শুরু করব। যারা জুমে আছে তারা বলেছে যে তারা ক্লিয়ারলি সবকিছু পাচ্ছে। আম, যারা ফেসবুক লাইভে যে কজন আছো অল্প কিছু স্টুডেন্ট আছে, কাইন্ডলি যে কোনো একজন একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি পাচ্ছ কিনা তোমরা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছো রনি নামে, যে হচ্ছে যে এইচএসসি এর পরে ক্লাসগুলো নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু আমরা এইচএসসি বেসড করেই পড়াচ্ছি, যে তোমাদের এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন গুলা এই ধরনের চ্যাপ্টার থেকে কিভাবে আসতে তোমরা কিভাবে অ্যান্সার করবে। সো এক্ষেত্রে অ্যাকচুয়ালি কেউ যদি ক্লাস না করে তো আমি মনে করি যে সেটা তারই ব্যর্থতা, সে করছে না। বাট এই ক্লাসগুলো করলে অ্যাজ এ এইচএসসি এক্সামিনি তোমার জন্য অনেক বেশি উপকারী হবে। প্লাস সেই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার পড়াটা কিরকম হওয়া উচিত সেটার একটা আইডিয়া তুমি পেয়ে যাবা এবং তোমার পড়াটা অনেক গোছানো থাকবে। ফলশ্রুতিতে যখন এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে এবং তোমাদেরকে খুবই কম একটা ডিউরেশন যদি কোনো কারণে দেওয়া হয় যে অল্প একটা ডিউরেশন পরে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে যারা এখন ক্লাসগুলো করে রাখতেছে তাদের জন্য কি হবে, পড়াটা অনেক বেশি গোছানো এবং অনেক বেশি আগানো থাকবে। তাতে করে কি হচ্ছে, তোমরা দেখো দুই দিক থেকে লাভবান হচ্ছ। এইচএসসি পরীক্ষার জন্য ক্লাসগুলোতে একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ। এইচএসসি পরীক্ষাতে কিভাবে কোয়েশ্চেন আসে আমরা কম বেশি প্রত্যেকই ক্লাসে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে তো লাভবান হচ্ছই, প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের পড়াটা এগিয়ে থাকছে। তো আমি মনে করি যে কেউ যদি ক্লাস না করে এটা তার নির্বুদ্ধিতা এবং এটার ব্যর্থতা সম্পূর্ণ তার। এবং এই ধরনের কথাবার্তা আসলে খুবই কি বলবো, মানে বিব্রতকর যে তোমরা বলছো ক্লাস নিয়েন না। কারণ আমি খুব ভালো করেই জানি যে ক্লাস না নিলে তোমরাই আবার কমেন্ট করবা যে ক্লাস কেন নেওয়া হচ্ছে না। সো অ্যাকচুয়ালি মতামত দুদিকেই থাকে। তো তোমাদের জন্য যেটা সবচেয়ে ভালো আমরা সেই সিদ্ধান্তটাই নেই, এতটুকু বিশ্বাস এবং আস্থা তোমাদের থাকা উচিত। আচ্ছা, যাই হোক, অপ্রাসঙ্গিক কথাবার্তার দিকে আর যাব না। মোটামুটি যারা জয়েন করেছো আমাকে ক্লাসটা শুরু করে দিতে হবে, কারণ আমাদের টাইম গড়িয়ে 7:36 হয়ে গেছে। আমি অলরেডি 5 মিনিট সময় দিয়েছি। আচ্ছা, যে বিষয়টা একটু বলবো যে তোমরা যদি তোমরা যেহেতু এই ব্যাচে যারা আছো তাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটাও তো আমি পড়িয়েছি। তো তোমরা যারা ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই জানো যে আমি ক্লাসটাতে যে কাজটা করেছি যে আমি তোমাদের শর্ট সিলেবাসটাই পড়িয়েছি। আমার যে টপিকগুলো ছিল তাতে শর্ট সিলেবাসের চেয়ে দুই একটা জিনিস বেশি ছিল, কিন্তু সেটা বেশি রাখার অর্থ ছিল ওইটাই যে কোনো কারণে যদি কোনো নৈবেদিকে কোনো লিঙ্ক আপ কোয়েশ্চেন চলে আসে এবং তুমি যদি ওই টপিক গুলা না জানো তুমি অ্যান্সার করতে পারবা না। তাই দুই একটা টপিক যদি আমি শর্ট সিলেবাসের বাইরে পড়িয়েও থাকি ওটা আমার কাছে মনে হয়েছে যে তোমার জানা দরকার, তাই আমি পড়িয়েছি। কেমন? সেম গোজ ফর টুডেজ লেকচার। আজকের লেকচারটাও আমি শর্ট সিলেবাস অনুযায়ী সাজিয়েছি, কিন্তু এখানে দুই একটা টপিক তুমি একটু দেখবা যে তোমার শর্ট সিলেবাসের বাইরে একটু আলোচনা করেছি। তার ওয়ান এন্ড অনলি রিজন হচ্ছে যাতে তোমার কনসেপশনটা ক্লিয়ার থাকে, তোমার কনসেপশনের স্বার্থে আমি সেটা করেছি। কেমন? আচ্ছা, তো তোমরা মোটামুটি এইচএসসি পরীক্ষার জন্য ক্লাসের পড়াটুকু ফলো করলেই চলবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের পড়াটা একই থাকবে, বাট তখন জাস্ট তোমাদের একটু কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ওটা যেহেতু এখন আমাদের সামনে না, সামনে যেহেতু এখন এইচএসসি পরীক্ষা, তো আমরা এটার দিকেই ফোকাস করব এবং এই অনুযায়ী পড়াশোনাটা করব। কেমন? আচ্ছা, গত ক্লাসের মতো আজকের ক্লাসেও তোমরা সবাই হাজারি স্যারের বইটা নিয়ে বসো এবং আপু যেভাবে করে বলছি আপুর লেকচারটা ফলো করবা। এবং একটা রিকোয়েস্ট করব, লেকচার চলাকালীন জুমে অথবা ফেসবুকে কেউ কমেন্ট করো না, একটু ধৈর্য ধরো। গত ক্লাসের মতো আজকের ক্লাসেও পড়ানো শেষ করে আমি তোমাদেরকে 5 মিনিট বা যে কয় মিনিটই লাগে একটা টাইম স্লট দিব। তোমরা চাইলে তখন আমাকে তোমাদের কোনো কোয়েরি থাকলে কোয়েশ্চেন করতে পারবে। কেমন? আচ্ছা, এখন আর তোমরা একেবারেই কোনো কমেন্টের দিকে যেও না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট সেকশন সোয়াইপ করে দাও এবং ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এসে খুবই অ্যাটেনশনের সাথে আমার প্রত্যেকটা কথা ফলো করো। কারণ যা কিছু প্রত্যেকটা টপিক যেগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুটার জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা,
আসসালামু আলাইকুম নিশান। আচ্ছা, আসো শুরু করি। আহ আজকের টপিকের একদম প্রথম যেটা আমাদের অনুচ্ছেদ সেটা হচ্ছে 3.7। তোমরা হাজারি স্যারের বইতে যার কাছে যে এডিশন আছে চলে আসো, টপিক নাম্বার 3.7। আচ্ছা, টপিক নাম্বার 3.7 থেকে অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসটা শুরু হচ্ছে, কিন্তু 3.7 টপিকে পড়ার মতো মানে খুব বেশি কিছু আসলে নাই। এখানে কিছু সংজ্ঞা আছে যেগুলো একেবারেই বাচ্চাকালের পড়াশোনা, লাইক রাসায়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কিভাবে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আয়নের মাধ্যমে, সমযোজী বন্ধন কিভাবে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এ জাতীয় মানে বাচ্চা মার্কা কথাবার্তা আসলে এই লেভেলে এসে তোমার পড়ার দরকার নেই। এটা শুধুমাত্র চ্যাপ্টারের প্রথম টপিক, সরি লেকচারের প্রথম টপিক। তাই তোমাকে দেখাচ্ছি, এখান থেকে শুধুমাত্র আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের সংজ্ঞাটাই তুমি একটু দাগায় রাখবা। এর বাইরে তোমার এখান থেকে পরীক্ষায় আসার মতো কিছু আসলে নাই, ঠিক আছে? 3.7 যেখানে আছো তার পরের পাতায় 317 পাতায় গেলে তোমরা এটা কন্টিনিউয়েশন পাবা, যেখানে দেখবা যে সমযোজী বন্ধনের সংজ্ঞা দেয়া আছে এবং আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। কেমন? আচ্ছা, আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সম্পর্কে হাজারি স্যার যেমন কথা বলেছেন, গুহ স্যারও বলেছেন, এবং বরাবরের মতো গুহ স্যারের বইটাতে ইনফরমেশন গুলা একটু গোছানো। তাই সবসময় যেটা হয় যে আমরা মানুষ কি, মানুষ মাত্রই আরাম প্রিয়, তাই না? কষ্ট কম হয় যেদিকে, মানুষ সেদিকে যেতে চায়। তো যারা কোয়েশ্চেন করে তারা কিন্তু কোনো টপিক যখন গোছানো থাকে সেখান থেকে কোয়েশ্চেন করতে বেশি পছন্দ করে, কারণ গোছানো থাকলে সেখান থেকে কোয়েশ্চেন তৈরি করা সহজ। তো এই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য, যেগুলো অ্যাকচুয়ালি খুবই সিম্পল কথাবার্তা এবং একদম ক্লাস 7-8 থেকে শিখে আসা জিনিসপাতি, বাট ওই যে বলে না প্রেজেন্টেশন ম্যাটার্স। তো যেহেতু গুহ স্যারের বইটি সুন্দর করে প্রেজেন্টেশন করে দেয়া আছে, তো আমার কাছে মনে হয়েছে তোমাদের গুহ স্যারের বই থেকে এটা পড়লে বেশি বেটার। দুই বইয়ে একই কথা আছে, বাট প্রেজেন্টেশনটা গুহ স্যারটা সুন্দর, কথাটা বোঝাতে পারছি কিনা? তো এই জন্য গুহ স্যারের বই থেকে আসলে একটু দেখে নিই আয়নিক যৌগ সমযোজী যৌগটা কিভাবে বলা আছে। দেখো, গুহ স্যার খুব সুন্দর করে আয়নিক যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্য পয়েন্ট করে বলেছেন, এবং আমি তোমাদের জন্য সেটাকে পার্থক্যর মতো বানাই নিয়ে আসছি যাতে একবারে পড়া হয়। একদম সিম্পল কথা, আগে থেকেই পড়া জিনিস, জানা জিনিস, তোমার একদম জানা জিনিস এটা, যে আয়নিক যৌগ কি হয়, পোলার হয়, তাতে ধনাত্মক এবং ঋণাত্মক মেরু থাকে। আর এবং আয়নিক যৌগটা কি হয়, এটা দানাদার হয়, একসাথে অনেকগুলা অণু থাকে। আর সমযোজী অণুটা কি হয়, এটা স্বতন্ত্র অণু হিসেবে থাকতে পারে। এবং আয়নিক যৌগটা যেহেতু, আয়নিক বন্ধনটা যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, তাই এরা এরা অনেক বেশি শক্তিশালী হয়। তাই আয়নিক বন্ধন ভাঙতে বা আয়নিক যৌগকে গলাতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। এই জন্যই বলা হয় আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, কিন্তু সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কেমন? যেহেতু এদের ভেতরে দুইটা মেরু থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক, সুতরাং এরা পোলার দ্রাবকে দ্রবণীয়, অর্থাৎ পানিতে দ্রবণীয়, এবং একই কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারে। আর সমযোজী যৌগের বেলায় কি হচ্ছে, এটা যেহেতু এটাতে নিজের কোনো মেরু নাই, সো এটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, এটা অপোলার দ্রাবক বা জৈব দ্রাবকে দ্রবীভূত হবে এবং তড়িৎ পরিবহন করতে পারবে না। খুব সিম্পল কথা, তোমার একদম 7-8 শিখে আসা জিনিস, তাই আমি একটু দ্রুতই বলছি কথাটা। কেমন? আচ্ছা, এখন আসো সমযোজী বন্ধনের প্রকারভেদ। মূলত এখান থেকে আমাদের আজকের মেইন পড়া শুরু হচ্ছে, এবং কোয়েশ্চেন আসার মতো, তোমার এইচএসসি বলো বা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, দুইটা পরীক্ষাতে কোয়েশ্চেন আসার মতো পড়া আসলে এখান থেকে শুরু হবে। আমরা জানি সমযোজী বন্ধন কয় প্রকার? দুই, সিগমা আর পাই। এবং যথারীতি এই সিগমা আর পাই নিয়েও আমাদের দুইজন স্যার অনেক কথাবার্তা বলছেন, এবং আমি সবসময় প্রেফার করি যে পড়াটাকে কিভাবে দ্রুত এবং সিম্পল ভাবে পড়া যায়, এত জগা খিচুড়ি পড়ার দরকার নাই। হাজারি স্যারের বইতে সিগমা এবং পাই নিয়ে যা কিছু আছে, আই রিপিট, হাজারি স্যারের বইতে সিগমা এবং পাই নিয়ে যা কিছু আছে, সমস্ত কিছু এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে 4টা শব্দ দেখতে পাচ্ছ, এই 4টা শব্দ দিয়ে আমরা পড়ে ফেলবো। আগে হাজারি স্যার পড়ি, তারপর আমি তোমাকে দেখাই দিচ্ছি গুহ স্যারে কি আছে। আচ্ছা, এই 4টা শব্দ যদি কেউ জৈব রসায়নের ক্লাস করে থাকো, সে অলরেডি পড়ে ফেলছো, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। 4টা শব্দ হচ্ছে তোমার সিগমার বৈশিষ্ট্য, এবং তুমি খেয়াল করলে দেখবা এই 4টা শব্দই হচ্ছে তোমার স দিয়ে, সরল রেখার সর্বোচ্চ অভিলেপন, শঙ্কর অরবিটাল, শক্তিশালী, 4টা শব্দই স দিয়ে, এবং এই 4টা শব্দই হচ্ছে সিগমার বৈশিষ্ট্য। তুমি এভাবে করে মনে রাখতে পারো যে সিগমা শব্দটাও স দিয়ে, এই 4টা শব্দ ও স দিয়ে। আচ্ছা, এখন
আমি একটু ভেঙে বলি যে এই চারটা শব্দ আসলে কি মিন করছে। সরল রেখা লিখেছি কেন, কারণ সিগমা বন্ধন গঠনের বেলায় কি হচ্ছে দেখো, দুটা অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হচ্ছে এবং তাদের অক্ষদ্বয় একই সরল রেখা বরাবর থাকছে। এ কারণে বলা হয় যে সিগমা বন্ধনটা হচ্ছে সরল রৈখিক। যেহেতু সিগমা বন্ধনের বেলায় দুইটা অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয়, সেহেতু বলা হয় যে সিগমা বন্ধনে যে অধিক্রমণ এটাই সর্বোচ্চ, এর চেয়ে বেশি অন্য কোনো বন্ধনে অধিক্রমণ হয় না। এবং সিগমা বন্ধন সংকর অরবিটালে হতে পারে, আর সিগমা বন্ধন হচ্ছে একটা শক্তিশালী বন্ধন। মজার বিষয়, এই প্রত্যেকটা শব্দর অপোজিট শব্দটা হচ্ছে পাইয়ের জন্য। কিভাবে? সিগমা বন্ধনটা সরল রৈখিক ভাবে হয়, পাই বন্ধনটা হয় সমান্তরাল, দুটো অরবিটাল পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করে। সিগমা বন্ধনে সর্বোচ্চ অভিলেপন হয়, পাই বন্ধনে যেহেতু তারা পাশাপাশি অবস্থান করে তাই বলা হয় যে এদের ভেতর অভিলেপনটা সর্বনিম্ন বা আংশিক। সিগমা বন্ধন সংকর অরবিটালে হতে পারে, পাই বন্ধন জীবনেও সংকর অরবিটালে হয় না। সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। চারটা শব্দের ভেতর হাজারি স্যারের বইতে সিগমা পাই নিয়ে যা কিছু লেখা আছে আমাদের পড়া শেষ। এই চারটা সিগমার জন্য, আর চারটার প্রত্যেকটার অপোজিট পাইয়ের জন্য। আশা করি তোমাদেরকে জিনিসটা আমি বুঝাতে পারছি। এখন আসো আমরা দেখব সিগমা ও পাই নিয়ে গুহ স্যারের বইতে কি আছে। স্যার আরো কিছু অতিরিক্ত তথ্য খুব সুন্দর করে গুছিয়ে ওনার বইতে বলেছেন, যেটা আমরা এখন একটা পাঠ্যকের মতো শিখবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছেন স্যার, আমি একবার একটু বলে নিই, তারপর আমি তোমাকে একটা একটা করে বোঝাচ্ছি। স্যার বলছেন যে সিগমা বন্ধনের কথা, যে এটা হচ্ছে তোমার কম সক্রিয় আর এটা হচ্ছে তোমার অধিক সক্রিয়। কেমন? আচ্ছা, এখন শোনো, একটা বন্ধন যেটা অনেক বেশি শক্তিশালী, আরেকটা বন্ধন যেটা দুর্বল, একটু আগে আমরা দেখেছি কোনটা শক্তিশালী কোনটা দুর্বল। তোমার কমন সেন্স কি বলছে কোনটা বিক্রিয়াতে আগে কাজ করবে? অবশ্যই যেটা দুর্বল সেটা তাড়াতাড়ি ভেঙে তাড়াতাড়ি কাজ শুরু করবে, অর্থাৎ পাই বন্ধন হবে বিক্রিয়াতে অধিক সক্রিয়। আর সিগমা বন্ধন যেহেতু শক্তিশালী, সে আস্তে ধীরে রয়ে সয়ে ভেঙে কাজ শুরু করবে, তাই সে হবে বিক্রিয়াতে কম সক্রিয়। কেমন? আচ্ছা, এখন একটু আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করছি, আমি একটা পয়েন্ট তোমাকে বুঝিয়ে দেবো, সেজন্য আমি একটু ফোকাসড হচ্ছি। ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, মনে করো আপুর হাত দুটা দুটা অরবিটাল। কেমন? আচ্ছা, এখন দেখো যখন দুটা অরবিটালের মাঝে সিগমা বন্ধন হয় তখন কি হচ্ছে দেখো, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন হলো। এখন তোমরা আমার হাতের মুভমেন্টটা খেয়াল করো, দেখো আমি আমার হাতটা কিন্তু খুব আরামসে এদিকে এদিকে মুভ করতে ঘোরাতে পারছি। কেমন? কিন্তু যখন দুইটা অরবিটালের মাঝে পাই বন্ধন হয় তখন কি হচ্ছে দেখো, ফর এক্সাম্পল মনে করো আমার এই হাত দুটো অরবিটাল এবং তাদের ভিতর পাই বন্ধন হয়েছে, ঠিক আছে? এখন দেখো, এখন যদি আমি আমার হাতটা ঘোরাতে যাই আমাকে কি করতে হচ্ছে, আমাকে বন্ধনটা ভেঙে ঘোরাতে হচ্ছে। আমি বন্ধনে থাকা অবস্থায় কিন্তু ঘোরাতে পারছি না, কিন্তু যখন সিগমা বন্ধনে আবদ্ধ ছিলাম তখন কিন্তু আরামসে হাতটা ঘুরাইছি। আচ্ছা, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য জিনিসটা বললাম। এই কারণেই তোমার গুহ স্যারের বইতে কথাটা এভাবে করে বলা আছে যে সিগমা বন্ধনে মুক্ত ঘূর্ণন সম্ভব, কিন্তু পাই বন্ধন যেহেতু পাশাপাশি অনেকটা বড় একটা জায়গা জুড়ে বন্ধনটা হয়, তাই এক্ষেত্রে অরবিটালদের পক্ষে মুক্ত ঘূর্ণন পসিবল না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে গিয়ে তোমার সানিয়া আক্তার, আমাদের এখানে অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে, কারণ আমি নিজেই আমার নিজের ফোনে লাইভটা পাশে ওপেন রেখেছি। সো তোমার যদি প্রবলেম হয় আপু, তুমি একটু বের হয়ে গিয়ে আবার ভিডিওটাতে আসো, আমার মনে হয় ক্লিয়ার দেখতে পাবা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে সিগমা বন্ধনে ইলেকট্রন গুলা বন্ধন অঞ্চলে সীমাবদ্ধ থাকে, কিন্তু পাইয়ের বেলায় বলতেছে গতিশীল। কেন? আচ্ছা, যখন সিগমা বন্ধন হয় তখন কি হয় দেখো, দুটা অরবিটাল যখন মুখোমুখি করে তারা অতিক্রমণ করে তখন তাদের ভেতর একটা এরিয়া থাকে যেটা তারা পরস্পর পরস্পরকে ওভারল্যাপ করে থাকে, অর্থাৎ তাদের ভেতরে একটা নির্দিষ্ট বন্ধন অঞ্চল আছে। কিন্তু পাই বন্ধনে কিন্তু কোনো স্পেসিফিক বন্ধন অঞ্চল নাই, দুটো অরবিটাল পাশাপাশি অবস্থান করছে, এই পুরো জায়গাটার ভেতরে কোনো একটা জায়গায় তাদের ভেতর বন্ধন হয়েছে, কিন্তু এক্সাক্ট বন্ধন অঞ্চল কোনটা এটা কিন্তু বলা যায় না। তাই কি হয়, এই পুরো এলাকাটার ভেতরেই পাই ই বন্ধন ইলেকট্রন গুলা গতিশীল থাকে। কিন্তু সিগমা বন্ধনে যেহেতু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে অতিক্রমণ করে থাকে, তারা একটা নির্দিষ্ট বন্ধন অঞ্চল থাকে তাদের, তাই সিগমা ইলেকট্রন গুলা এই বন্ধন অঞ্চলটার ভেতরেই সীমাবদ্ধ থাকে। কথাটা ক্লিয়ার? আচ্ছা,
এবার আসো, তুমি জানো কিনা, না জানলে আমি জানাচ্ছি যে সকল একক বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। একক পাই বন্ধন বলে কোনো কথা নাই। পাইয়ের কোনো নিজস্ব অস্তিত্ব আসলে নাই, সে কখনোই একা থাকতে পারে না। একটা সিগমা হওয়ার পরে যদি দ্বিতীয় বা তৃতীয় কোনো বন্ধন হওয়ার সুযোগ থাকে, তখনই আমার সেখানে পাই বন্ধনটা আসে। না হলে একা পাই বন্ধনে কখনো থাকার ক্ষমতা নাই। সকল একক বন্ধন অলওয়েজ সিগমা বন্ধন। তাহলে তুমি আর তোমার কমন সেন্স কি বলতেছে যে একটা অণুর জ্যামিতিক গঠন এমন কোনো জিনিসের উপর নির্ভর করে নিশ্চয়ই হবে না যার নিজস্ব অস্তিত্ব নাই। কারণ কোনো অণুতে যদি একক বন্ধনই কেবল থাকে তাহলে সেখানে তো পাইয়ের অস্তিত্বই নাই। তাহলে অণুর গঠনে নিশ্চয়ই পাইয়ের কোনো ভূমিকা আসলে থাকে না। অণুর গঠনে সিগমা বন্ধনের ভূমিকা থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই কয়টা কথা তোমাদের গুহ স্যারের বইতে সিগমা পাই নিয়ে অতিরিক্ত ছিল, যেটা আমি তোমাকে বুঝাই দিছি। এখন তোমার দায়িত্ব লক্ষ্মী বাচ্চার মতো এগুলা পড়ে ফেলা, কেমন? তাহলে হাজারি স্যার এবং গুহ স্যারের সিগমা পায়ের যা কিছু ছিল আমাদের গোছানো এবং পড়া শেষ। এখন আসো, আমি গত ক্লাসের মতো আজকেও তোমাকে কিছু কোয়েশ্চেন দেখাই দিব। বেশ কিছু সৃজনশীল প্রশ্ন এবং নৈবেদিক প্রশ্ন আমি তোমাকে সলভ করে দিব, যাতে করে এটার জন্য তোমার মানে এই অংশটুকুর জন্য তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা দেখো, এই প্রশ্নটা, এটা তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন যে সিগমা বন্ধন শক্তির ক্রম কোনটি। এই জিনিসটা ডিরেক্ট এমসিকিউ আসে, আবার অনুধাবনে 2 নম্বরে ব্যাখ্যা সহ লেখার জন্য দিয়ে দেয়। আচ্ছা, সোজা কথা আমরা কি জানি যে অধিক্রমণ যেটা বেশি সেটা বেশি শক্তিশালী। ঠিক আছে? তো সিগমা বন্ধনের বেলাতে দেখা যাচ্ছে কি, যেই অরবিটালের ভেতরে অতিক্রমণ বেশি হয় সেই বন্ধনটা, সেখানে সিগমা বন্ধনটা বেশি শক্তিশালী হয়। পিপি অরবিটালের বেলায় অতিক্রমণ হয় সবচেয়ে বেশি, তাই পিপি অরবিটালের ভিতরে যদি সিগমা বন্ধন হয় ওইটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী। তার চেয়ে একটু কম এসপি, তার চেয়ে একটু কম এসএস। ঠিক আছে? সোজা কথা, অতিক্রমণ যেটাতে বেশি, অর্থাৎ যেটার ক্ষেত্রফল বেশি সেটাতে অতিক্রমণ বেশি, সুতরাং সেখানে সিগমা বন্ধনটা বেশি শক্তিশালী হয়। ঠিক আছে? আচ্ছা, এই আপুর কথাটাই এখানে সুন্দর বাংলা ভাষায় লেখা আছে, মুখস্থ না করলেও চলবে, জাস্ট একবার রিডিং দিয়ে নিও। এখানে অ্যান্সার হবে এ। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এই প্রশ্নগুলা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্ন, তবে এই ধরনের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষাতেও তোমরা পাবা। এখানে কি বলছে যে তোমার বেঞ্জিনে বলছে যে সিগমা বন্ধন কতটি। আচ্ছা, তো এটা বোঝার জন্য আসো আমরা বেঞ্জিনটাকে একটু এঁকে দেখি, তোমাদের জন্য ডেকে নিয়ে আসছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 6টা কার্বন, আর তাদের প্রত্যেকের সাথে একটা করে করে হাইড্রোজেন আছে। আচ্ছা, তো আমি একটু আগেই তোমাদেরকে বলছি সব সময় মাথায় রাখবা যে সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, আর একক বন্ধন হওয়ার পরে কোনো দ্বিবন্ধন আসার সুযোগ থাকলে তখন সেটা হবে পাই বন্ধন। তাহলে সকল একক বন্ধন হচ্ছে সিগমা, আর সকল দ্বিবন্ধনের ভেতর কি আছে, একটা সিগমা তারপরে সেকেন্ডটা পাই। মনে থাকবে? এটা হচ্ছে বেসিক। এখন দেখো, এখানে দেখতে পাচ্ছি যে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন একক বন্ধনে আবদ্ধ আছে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এখানে সিএইচ বন্ড 6টা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, এই যে 6টা কার্বন তাদের ভেতরে 3টা আছে দ্বিবন্ধন আর 3টা আছে একক বন্ধন। তাহলে একক বন্ধন গুলাকে আগে চিন্তা করি। এখানে একক বন্ধন গুলা আছে তোমার 3টা। এবার আসো, দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন আছে, এটা আছে 3টা। তাহলে দ্বিবন্ধন গুলার ভিতরে আমি কি বলছিলাম তোমাকে, একটা সিগমা হয় একটা পাই হয়। তাহলে 3টা দ্বিবন্ধনের ভেতরে 3টা সিগমা আছে, 3টা পাই আছে। তাহলে এখন সিগমা বন্ড কাউন্ট করে আসো, 3টা 3টা 6টা, আর এখানে 6টা, 12টা হচ্ছে সিগমা বন্ড। আর পাই বন্ড 3টা দ্বিবন্ধনের ভিতর 3টা। ঠিক আছে? তাহলে কোশ্চেন যদি আসে সিগমা বন্ধনের সংখ্যা কতটি, অ্যান্সার হবে 12টি। যদি আসে পাই বন্ধনের সংখ্যা কতটি, অ্যান্সার হবে 3টি। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি, অনেক সময় তোমাকে পরীক্ষার প্রশ্নে পাই বন্ধন না দিয়ে পাই ইলেকট্রন দেয়। যদি আমাকে প্রশ্ন করে পাই ইলেকট্রন কতটি, তাহলে একটা বন্ডের 2টা করে কাউন্ট করে 3 দুগুণে 6 হবে আমার অ্যান্সার। মনে থাকবে? তাহলে পাই বন্ড হচ্ছে 3টা, কিন্তু পাই ইলেকট্রন হচ্ছে প্রত্যেকটা বন্ডে 2টা করে, 3 দুগুণে 6টা। তাহলে প্রশ্ন আসতে পারে সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, পাই ইলেকট্রন কয়টা। প্রশ্ন বুঝে তারপরে অ্যান্সার করবা, কেমন? আচ্ছা,
এই প্রশ্নটাও তোমাদের অনুশীলনীতে আসা একটা প্রশ্ন, এবং অনেক সময় তোমরা এই প্রশ্নগুলা মানে আমি দেখেছি আর কি, তোমাদেরকে বলছি না, বাট তোমাদের অনেক ব্যাচমেটরা প্রবলেম সলভিং পোস্টে এটা কমেন্ট করে যে আপু এটা সলভ করে দেন, এটা পারছি না। আচ্ছা, একটু ভেঙে চিন্তা করবা, তাইলে এটা এটা আসলে কিছুই না, ছোট ছোট সেগমেন্টে কাউন্ট করলেই এটা কারেক্ট ইয়ে বের হয়ে চলে আসে। আচ্ছা আসো দেখি, একটা সেকেন্ড সময় দাও আমাকে, আমি এটাকে লিখে ফেলি। হ্যাঁ, এখানে লিখে ফেলি। আমি যে কথাগুলো বলেছি সেই সমস্ত কথাবার্তাগুলো আমি টাইপ করেও নিয়ে আসছি, একটাই উদ্দেশ্যে, যাতে আমার ক্লাসের কথাবার্তা ভুলে গেলেও লেকচারের পিডিএফ দেখলে তোমার মনে পড়ে। তো আমি যা বলবো সবকিছু অ্যাকচুয়ালি লেকচারের পিডিএফ এ তুমি লেখা পাবা। আচ্ছা, এখানে আমরা ছোট ছোট সেগমেন্টে চিন্তা করি। ফার্স্টে আসো অ্যামোনিয়াটা চিন্তা করি। অ্যামোনিয়াতে কি হয়েছে দেখো, নাইট্রোজেন হাইড্রোজেনের ভেতরে কি আছে, সমযোজী বন্ধন আছে, তাই না? তাহলে কয়টা আছে? তিনটা। ঠিক আছে, এরপরে দেখো এখানে 4 অণু অ্যামোনিয়া আছে, তাহলে যদি প্রত্যেকটাতে 3টা করে হয়, তাহলে 4 অণু অ্যামোনিয়াতে আছে, 3 4 12টা। ঠিক আছে, অ্যামোনিয়ার কাহিনী শেষ। এবার আসো এখানে অ্যামোনিয়াটা আসলে কি, অ্যামোনিয়াটা হচ্ছে এখানে লিগ্যান্ড। লিগ্যান্ড কি করে? নিঃসঙ্গ ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করে, তাই না? তো টেট্রা অ্যামিন কিউপ্রিক আয়ন যেটা তৈরি হয়েছে, সেটা তৈরি করতে গিয়ে তাহলে প্রত্যেকটা অ্যামোনিয়া এক জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন দিচ্ছে। তাইলে এখানে 4টা দিছে মানে কি 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়েছে, তার মানে সন্নিবেশ বন্ধন হয়েছে 4টা। তাহলে কপারের সাথে অ্যামোনিয়ার সন্নিবেশ বন্ধন এখানে 4টা। ঠিক আছে, এবার টেট্রা অ্যামিন কিউপ্রিক আয়ন যেটা, ঠিক আছে, এই যে এটা, এটার সাথে ক্লোরাইড আয়ন যুক্ত হয়েছে 2টা। আমরা ক্লোরিন দেখতে পাচ্ছি কয়টা? 2টা। তাহলে এর সাথে ক্লোরিনের বন্ড কয়টা? 2টা। তাহলে এখন সামারি করো, 2 যোগ 4 যোগ 12 কত হচ্ছে অ্যান্সার? 18। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন গুলোতে তোমাকে যত বড় অনুই দিক না কেন, মাথাটা ঠান্ডা রেখে ছোট ছোট সেগমেন্ট থেকে কাউন্ট করা শুরু করবা। এটা কিছুই না, খুবই সিম্পল একটা প্রশ্ন, জাস্ট অনুটা বড় দেখে তোমরা ঘাবড়ায় যাও। মাথা ঠান্ডা রেখে ছোট ছোট সেগমেন্টে ভেঙে ভেঙে চিন্তা করবা, কারেক্ট অ্যান্সার বের করা কোনো ব্যাপারই না, একদম সিম্পল প্রশ্ন এটা। আচ্ছা, এবার আসো এইটা, এই প্রশ্নটাও তোমাদের অনুশীলনীর প্রশ্ন, যেটা এইচএসসি পরীক্ষায় আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সরি ঢাকা বোর্ডের আন্ডারে, ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছি। আচ্ছা, এবং এই অনুটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার তারা জানতে চাইছে যে কয়টা সিগমা বন্ড এবং কয়টা পাই বন্ড। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন গুলাতে সবসময় তুমি যে কাজটা করবা, ফার্স্টে তুমি অনুটাকে ভেঙে লিখে ফেলবা। এই যে এখানে তোমাদেরকে অনুটা ভেঙে লিখে দেখানো হয়েছে। এখানে দেখো কি বলছে, আমরা একটু আগে জানছি কি, যে সকল একক বন্ধন সিগমা, আর সকল দ্বিবন্ধনের ভেতরে একটা সিগমা হওয়ার পরে দ্বিতীয়টা হয় পাই। তাহলে এখন জাস্ট আমরা বন্ড কাউন্ট করি। ঠিক আছে, দেখো এই যে একদম সুন্দর বাংলা ভাষায় আপু লিখে নিয়ে আসছি টাইপ করে, যে উপরোক্ত যৌগে আমার কার্বন হাইড্রোজেন একক বন্ধন আছে 6টা, কার্বন কার্বন একক বন্ধন আছে 2টা, এই যে এখানে একটা এখানে একটা। তারপরে বলছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে একটা, এই যে এখানে একটা। আর বলছে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে একটা, এই যে এটা। ঠিক আছে, তাহলে আসো এখন জাস্ট আমি কাউন্ট করি একক বন্ধন গুলা কি হবে বলো, সিগমা। তাহলে একক বন্ধন গুলা বসাই, এই যে 6, এখানে এই যে 2, এখানে এই দ্বিবন্ধনের ভেতর থেকে একটা যাবে, আর এখানে এই দ্বিবন্ধনের ভেতর থেকে একটা যাবে। তাহলে মোট আমার একক বন্ধন অর্থাৎ সিগমা বন্ধন 10টা। আর পাই বন্ধন কয়টা? এই যে দ্বিবন্ধন দুটার ভেতরে একটা করে পাই আছে, তাহলে পাই বন্ধন হচ্ছে 2টা। এই যে সিসির ভেতরে একটা আর সি ওর ভেতরে একটা। ঠিক আছে, তাহলে এখানে সিগমা এবং পাই বন্ডের সংখ্যা যথাক্রমে 10 এবং 2। ঠিক আছে, জাস্ট ভেঙে ভেঙে চিন্তা করলেই কারেক্ট অ্যান্সার বের হয়ে আসবে, কোনো ব্যাপারই না, এগুলো খুবই সিম্পল প্রশ্ন। ঠিক আছে, এবার তোমরা সবাই তোমাদের বইতে চলে আসো 322 পাতা, টপিক নাম্বার 3.9.1। 322 পাতা, টপিক নাম্বার 3.9.1, শঙ্কর অরবিটালের প্রকারভেদ আমাদের আজকের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, এবং এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং এখান থেকে প্রশ্ন তোমার এইচএসসি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা সহ পৃথিবীর কোনো পরীক্ষায় মাফ পাবা না, এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা না একটা আসে। তাই এই টপিকটা খুব ভালো করে জানতে হবে। সময় দিচ্ছি, পাতা উল্টায় সবাই চলে আসো 3.9.1।
আচ্ছা, আশা করি চলে আসছো। এখানে আমাদের এই চ্যাপ্টারটাতে, এই টপিকটাতে 3টা অঙ্ক আছে। কেমন? এই অঙ্কগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একেবারেই লাগবে না, কিন্তু এইচএসসি পরীক্ষার প্রিপারেশন যেহেতু তোমরা এখন নিচ্ছ, এইচএসসি পরীক্ষায় তোমার হয়তো এই অঙ্কগুলা করা লাগতে পারে। অবশ্যই করব, কিন্তু আমরা নাটক করব। পরীক্ষার খাতায় আমরা অঙ্কটা লিখবো ঠিকই, কিন্তু অঙ্কটার অ্যান্সার আমরা আগেই শর্টকাট ওয়েতে বের করে ফেলবো। অঙ্কটা করব শুধুমাত্র যে খাতা দেখতেছে তাকে দেখানোর জন্য, শো অফ, বুঝছো? আমি তোমাদেরকে ফার্স্টে এই অঙ্কগুলা একবার একটু দেখাই নিব, এবং এদের যে ট্রেডিশনাল সূত্র সেটাও তোমাকে আমি বলে দিব। বাট ওইটা দেখে ঘাবড়ানো যাবে না, কারণ আমি জানি ওটা যথেষ্ট জটিল এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আমি তোমাদেরকে ট্রেডিশনাল নিয়মটা শেখানো শেষ করেই শর্টকাট নিয়মটা শিখাই দিব। এটার উদ্দেশ্য এটাই যে তুমি যাতে এইচএসসি পরীক্ষায় জিনিসটা লিখে আসতে পারো যে তুমি জানো, বাট অ্যাকচুয়ালি তুমি শর্টকাটের ওয়েতেই তোমার অ্যান্সারটা আগেই বের করে ফেলবা। জাস্ট খাতায় তুমি একটু নাটক করবা। কথাটা বুঝতে পারছি? ওকে, দেখো এই যে এখানে এই যে অণুগুলা দেয়া আছে, এই অণুগুলাতে এদের কি সংকরণ, কি আকার, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেমন? যে কোনো পরীক্ষা এগুলা অনেক আসে। তো ফার্স্টে একটা অণু সংকরণ বের করতে হলে তোমাকে কি জানতে হবে? একটা অণুর সংকরণ বের করতে হলে তোমাকে সবার আগে 2টা শব্দ জানতে হবে। একটা হচ্ছে সংকর অবস্থা, আর একটা হচ্ছে সংকরায়ন। সংকর অবস্থা আর সংকরায়ন দুটা কিন্তু এক জিনিস না, তোমরা খুব ফ্রিকোয়েন্টলি দুটাকে মিলায় ফেলো। সংকর অবস্থা হচ্ছে একটা অণুতে কতটি সংকরিত অরবিটাল আছে তার সংখ্যা। আই রিপিট, একটা অণুতে কতটি সংকরিত অরবিটাল আছে তার সংখ্যা হচ্ছে সংকর অবস্থা। আর সংকরণ হচ্ছে এই যে sp3 sp2 দেখছো না, এই প্রেজেন্টেশনটা হচ্ছে সংকরণ। যে অরবিটাল বসানোর পরে যে যেই প্রেজেন্টেশনটা আসে সেটা হচ্ছে সংকরণ, কিন্তু কতটি সংকরিত অরবিটাল আছে তার সংখ্যা হচ্ছে সংকর অবস্থা। মনে থাকবে, এই দুটা মিলানো যাবে না। এখন আসো, আমরা যখন কোনো অণু সংকরণ বের করব তখন আমাকে প্রথমে সংকর অবস্থা বের করতে হবে, অর্থাৎ কয়টা সংকরিত অরবিটাল আছে সেটা জানতে হবে। এটা যদি আমি বের করতে পারি তখন আমি সেখান থেকে জাস্ট ওই সংখ্যক অরবিটাল বসায় সংকরণ বের করে ফেলতে পারবো। তাহলে আসো এখন আমরা একটু সূত্রটা দেখি। এই যে আমি এখানে কথাটা লিখে দিয়েছি, সংকর অবস্থা মানে হচ্ছে একটা অণুতে কতটি সংকরিত অরবিটাল থাকে তার সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই সংকর অবস্থা বের করার যে সূত্রটা, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগেই কিন্তু বলছি যে অনেক বিশাল সূত্র, অনেক টাইম কনজিউমিং। চুপচাপ দেখো, আমি জানি বিভিন্ন জায়গায় তোমার অনেক জিজ্ঞাসা থাকবে, একটু ধৈর্য ধরে আমার কথাবার্তা শেষ করতে দাও। দেখো, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত অন্যান্য পরমাণুর সংখ্যা যোগ হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বিয়োগ এখানে যে তোমাকে যৌগটা দিবে সেই যৌগটাতে কেন্দ্রীয় পরমাণুর যোজনী। ঠিক আছে? তাহলে এখন ফার্স্টে আমরা সূত্রটাতে মান বসাই, একটা অঙ্ক করি। আচ্ছা, খুব সহজ একটা দেখবো, মিথেন। মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে একটা বাচ্চা মার্কা কোয়েশ্চেন করে বসো যে আপু কেন্দ্রীয় পরমাণুটা চিনবো কিভাবে? আচ্ছা, এটার তো ওরকম কোনো তত্ত্বগত ব্যাখ্যা নেই, বাট যেটা সিম্পল ওয়ে সেটা হচ্ছে যেটার সংখ্যা সবচেয়ে কম থাকে ইউজুয়ালি ওটাই কেন্দ্রীয় পরমাণু হয়, বাকিগুলো ওটাকে কেন্দ্র করে থাকে। তো এখানে মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং তার সাথে যুক্ত অন্যান্য পরমাণু একজনই আছে, হাইড্রোজেন। কয়টা আছে? 4টা। তারপর বলছে কি দেখো, কার্বনের সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে আমরা জানি, 4টা। এবং মিথেন অণুতে কার্বনের যোজনী 4। তাহলে একটু আগে আমরা যে সূত্র দেখছি সেখানে জাস্ট মানগুলা বসাই দিচ্ছি। 4 যোগ হাফ ইন্টু 4 বিয়োগ 4, মানে যে সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা বিয়োগ এই যোগের যোজনী। তাহলে এটা 0 হয়ে গেলে আমার আসতেছে অ্যান্সার 4। সুতরাং সংকর অবস্থা 4, তার মানে সংকরিত অরবিটাল আছে 4টা। আমি বলছি না যে সংকর অবস্থা মানে হচ্ছে সংকরিত অরবিটালের সংখ্যা। আচ্ছা, তো সংকরিত অরবিটালের সংখ্যা হচ্ছে তোমার 4টা। এখন আসো আমরা তাহলে সংকরণটা বের করি। আমি ফার্স্টে নিলাম এস, আমার আরো লাগবে কিন্তু এস এর কোনো সাবডিভিশন নাই, চলে যেতে হবে পি তে। নিলাম পি এক্স, আরো লাগবে, নিলাম পি ওয়াই, আরো লাগবে, নিলাম পি জেড। হয়ে গেছে দেখো, 3 আর 1 এ 4, সংকরণ sp3। ঠিক আছে? এভাবে করে আমরা সূত্র দিয়ে একটা অণুর সংকর অবস্থা বের করে সেখান থেকে তার সংকরণটা বের করতে পারি। কেমন? এখন এই ট্রেডিশনাল নিয়মটা তোমার বইতে 2টা বক্সে করে দেওয়া আছে, যেটা তুমি পেয়ে যাবা তোমার বইতে
যদি কারো পুরান বই হয় সে পাবা এটা 313 পাতায়, আর নতুন বই যাদের তারা 328 পাতায় পাবা। 1 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই পাতা উল্টে এখানটায় আসো, কারণ এই জায়গাতে তোমাদের একটা ভুল আমি ধরাই দিতে চাই। আচ্ছা, আশা করি আসছো। এই বক্সটাতে তোমরা দেখবা যে 328 এবং 329 দুইটা পাতা জুড়ে তোমাদের এই বক্সটা আছে। 328 এবং 329 দুইটা পাতা জুড়ে তোমরা দেখবা যে এই বক্সটা আছে। এবং তোমাদের গণহারে করা একটা কমন ভুল হচ্ছে, তোমরা সবাই কি করো, এখানে কি হয়েছে দেখো, যে তারা কিছু যৌগর উদাহরণ দিয়েছে এবং তাদের ভেতর থেকে একজনকে নিয়ে গিয়ে সেটা সংকরণটা করে দিচ্ছে। তোমাদের একটা ফ্রিকুয়েন্টলি করা ভুল হচ্ছে, তোমরা কেন জানো এটা মনে করো যে সবগুলা সংকরণই বোধহয় sp3। নো, নেভার। বেরিলিয়াম ক্লোরাইডের আলাদা সংকরণ আছে, বোরন ট্রাইফ্লোরাইডের আলাদা সংকরণ আছে, সবগুলাকে sp3 বানায়ও না। এখানে শুধুমাত্র একটা তারা করে দিচ্ছে জাস্ট, ঠিক আছে? তোমরা এত বেশি এই জিনিসটা ভুল করো যে আমি বাধ্য হয়ে এই জন্য লেকচারের মধ্যে লিখে দিচ্ছি যে পাশের বক্সে এদের ভেতর থেকে একটা করে দেয়া আছে, তার মানে এই না যে সবগুলাই sp3, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পলের বক্স, এখানে সবগুলাকে এক বানায় ফেলো না, ঠিক আছে? এটা বলে দিলাম যাতে তোমাদের এটা ভুল না হয়। 329 পাতায়ও তোমরা দেখবা যে এটা কন্টিনিউয়েশন আছে, এটা জাস্ট একবার একটু দেখে নিও। এবার আসো আমরা আমাদের শর্টকাটের দিকে চলে যাব। কেমন? আমাদের শর্টকাটটা এতটাই শর্টকাট যে তোমার আসলে এখন হাসি পাবে যে এতক্ষণ ধরে আমরা আসলে কি করতেছিলাম আর ব্যাপারটা আসলে কতটাই সিম্পল। আচ্ছা, শর্টকাট হচ্ছে শেষে নিচে যেই সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে আমার সংকর অবস্থা। তাহলে দেখো এখানে মিথেন কত, মিথেনের লাস্টে কত, 4, তাহলে সংকর অবস্থা 4, সংকরিত অরবিটাল 4টা, সংকরণ sp3। মানে আমরা এতক্ষণ সোজা দিকে ভাত না খেয়ে উল্টা দিকে ভাত খাচ্ছিলাম ঘুরাই, বুঝছো? আসলে জিনিসটা এতটাই সিম্পল। আমি জানি তোমাদের পেটের ভিতর অনেক কোয়েশ্চেন গুড়গুড় করা শুরু করছে, আমি সবকিছুর উত্তর দিব, ধৈর্য ধরে চুপচাপ আমার কথা শেষ করতে দাও। এখন আসো আমরা এই সংকরণটা ধরে আমাদের অ্যান্সারটা বের করি। বিভিন্ন অণুগুলা আমরা একটু প্র্যাকটিস করব, কেমন? দেখো, বেরিলিয়াম ক্লোরাইডের লাস্টে কত, 2, সংকর অবস্থা 2, তাহলে সংকরণ sp। বোরন ট্রাইক্লোরাইডের লাস্টে কত, 3, তাহলে সংকর অবস্থা 3, সংকরণ sp2। সালফার হেক্সাফ্লোরাইডের লাস্টে কত, 6, তাহলে সংকর অবস্থা 6, সংকরণ sp3d2। আয়োডিন হেপ্টাফ্লোরাইডের লাস্টে কত, 7, তাহলে সংকর অবস্থা 7, সংকরণ sp3d3। ঠিক আছে? এখন আসো, আয়ন আসলে তোমাদের একটা ভেজাল লেগে যায়। এই যে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম আয়ন, এটা লাস্টে তোমরা কি করো, এই 3টা দেখতে শুরু করো। নো, 3 তো দেখা যাবে না। খেয়াল করে দেখো তো আগের পাতায় আপু শর্টকাট যখন বলছি তখন কি বলছি? শর্টকাট হচ্ছে শেষে নিচে যেই সংখ্যাটা থাকে, অর্থাৎ ওপরের সংখ্যাটা চার্জটা দেখলে চলবে না। এখানে 3 আমার দেখার দরকার নাই, আমি দেখবো লাস্টের নিচে কত আছে, 6, তাহলে সংকর অবস্থা 6, সংকরণ হচ্ছে sp3d2। বোরন টেট্রাফ্লোরাইডের উপরে কত, মাইনাস, এটা আমরা দেখবো না, নিচে কত, 4, এটা দেখবো, তাহলে সংকর অবস্থা 4, সংকরণ sp3। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা শর্টকাট অ্যাপ্লাই করে কিছু অণু সংকরণ বের করে দেখলাম। এখন এখানে বিভিন্ন গ্যাঞ্জাম আছে, একটা একটা করে গ্যাঞ্জামের উত্তর দেই। ফার্স্টেই দেখো, এই যে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়ামের সংকরণটা আমরা কি পেলাম, sp3d2। অনেক সময় আমাকে কি করবে পরীক্ষায় অপশনে sp3d2 দিতে পারে, আবার d2sp3ও দিতে পারে। ঠিক আছে? আসো পরের স্লাইডটা দেখি। যা মুখে বলতেছি সবকিছু টাইপ করে লেখা আছে, সো পরে দেখলেও তুমি বুঝতে পারবা। অনেক সময় অপশনে sp3d2 এবং d2sp3 দুটাই দিয়ে দেয়। হ্যাঁ, মূলত sp3d2 এবং d2sp3 একই কথা, দুটার ভেতরে আসলে পার্থক্য বলতে কিছু নাই, দুটো একই জিনিস। কিন্তু অনেক সময় হয় না, বাসায় আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লাগে,
আম্মু বলে বল আমি ঠিক কিনা, আব্বু বলে বল আমি ঠিক কিনা। তুমি জানো যে দুজনেই ঠিক, কিন্তু তোমাকে জীবন বাঁচাইতে হলে যে কোনো একজনের পক্ষ নিতে হবে। তো সেম sp3d2 আর d2sp3 একই কথা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ডাবল অ্যান্সার বলে কোনো কথা নাই, বা এইচএসসি পরীক্ষাতেও ডাবল অ্যান্সার বলে কোনো কথা নাই, তোমাকে যে কোনো একটা দাগাতে হবে। তাহলে দুটার ভেতরে কোনটা বেশি সঠিক সেইটা বের করার জন্য আমরা সাহায্য নিব কেন্দ্রীয় পরমাণুর কাছে, এবং দেখব কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরটা কেমন। এখানে হেক্সাঅ্যাকুয়া ক্রোমিয়াম আয়নটা দেখো, এটা কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরটা যদি দেখি সেটা হচ্ছে 3d5 4s1, অর্থাৎ সেখানে ডি আগে না এস আগে? ডি আগে। তাহলে যদি কখনো আমাকে ডি এবং এস এর বিন্যাসটা আকপিচ করে দিয়ে দেয়, কোনটা বেশি সঠিক সেটা বের করতে হলে আমাকে চলে যেতে হবে কেন্দ্রীয় পরমাণুর কাছে। কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে গিয়ে যদি ডি আগে হয়, সংকরণেও ডি আগে যেটা সেটা বেশি সঠিক হবে। যদি এস আগে হয় তাহলে সংকরণেও যেটা এস আগে সেটা বেশি সঠিক হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি আগে, সুতরাং ওর বেলায় d2sp3টা বেশি সঠিক। কথাটা বোঝাতে পারছি? তাহলে একই জিনিস এস আর ডি যদি উল্টাপাল্টা করে দেয়, তুমি কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তর দেখে অ্যান্সার করবা। ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, এই যে আমি তোমাকে শর্টকাট শিখালাম যে শেষে নিচে যত সংখ্যা ওটাই সংকর অবস্থা, এই শর্টকাট তোমার দুনিয়ার সমস্ত যৌগের বেলায় যাবে, কিন্তু কিছু জায়গায় এই শর্টকাট তুমি মিলাতে পারবা না। যেমন কোথাও যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, কোথাও যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, কোথাও যদি একই সাথে একযোজী এবং দ্বিযোজী দুই প্রকার পরমাণু যুক্ত থাকে, এই সমস্ত জায়গায় তোমার শর্টকাট মিলবে না। তাহলে বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হচ্ছে হাজারি স্যার এবং গুহ স্যার দুজনের বইতে যতগুলো ব্যতিক্রম আছে সবগুলো যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার পরীক্ষায় তোমার অজানা বা তোমার অচেনা কোনো যৌগ আসার কোনো সুযোগই নাই। কারণ এত এত যৌগ মনে রাখার জন্য তোমাকে আমি একটা শর্টকাট শিখাই দিছি যে লাস্টে নিচে যত সংখ্যা ওইটাই সংকর অবস্থা। তাহলে হাতে গোনা যে কয়েকটা ব্যতিক্রম আছে হাজারি স্যার এবং গুহ স্যারের, সেগুলো যদি তুমি একটু মুখস্থ করে ফেলো, তাহলে তোমার জন্য পরীক্ষায় অ্যান্সার করা কোনো ব্যাপারই না। তাহলে তোমাদের জন্য এই কষ্টটা আপু করছি, এক নজরে হাজারি স্যার এবং গুহ স্যারের বইতে যত ব্যতিক্রম আছে সব শিখে ফেলবো এই বক্সটা থেকে। তোমাদের কম্পোনেন্ট বুকেও আমি এই বক্সটা দিয়ে দিছি, তোমরা সেখান থেকে বা এখান থেকে যেখান থেকে খুশি পড়তে পারো। এই বক্সটাতে আমার হাজারি স্যার এবং গুহ স্যার দুজনের বইতে যত ব্যতিক্রম আছে সব দেয়া আছে। তাহলে হাতে গোনা এই কয়টা ব্যতিক্রম মুখস্থ করে ফেলবা, আর বাদ বাকি নর্মাল যৌগগুলোর জন্য শর্টকাট অ্যাপ্লাই করবা, যে লাস্টে যত সংখ্যা ওইটাই সংকর অবস্থা। কেমন? আচ্ছা, এখন এই বক্সটাতে আমি আরো একটা জিনিস দিয়েছি, দেখো মুক্তজোড় ইলেকট্রনের একটা কলাম আছে এবং সেখানে মুক্তজোড় বিশিষ্ট যেই কটা যৌগ তাদের ভেতরে কত জোড়া মুক্তজোড় থাকে সেই সংখ্যাটাও আমি দিয়ে দিছি। কেমন? তাইলে এটা কেন দিছি তার একটা কারণ আছে। দেখো আরেক ধরনের অঙ্ক আছে, এটা তোমাদের বইতে আছে, কিন্তু এইটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, এইচএসসি পরীক্ষায় দুই এক সময় আসে। তো এইটা যদি তোমার পরীক্ষায় চলে আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো সেই জন্য এই অঙ্কটাও আলটিমেটলি তোমার করার দরকার নেই। সেটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কতটি, কারণ এই বক্সে আপু তোমাদের যেই কটা মুক্তজোড় জানা দরকার সব দিয়ে ফেলছি, তোমার অলরেডি মুখস্থ। তুমি শুধু এই সংকেতটা সূত্রটা লিখে নাটক করবা, এইচএসসি পরীক্ষায় শুধু ওনাদেরকে দেখাবা যে তুমি অঙ্কটা করছো, কিন্তু অ্যান্সার কিন্তু তোমার আগেই খুব সুন্দর করে মুখস্থ হয়ে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই গেল আমার আজকের লেকচারে তিনটা ম্যাথ ছিল, এই তিনটা ম্যাথ রিলেটেড কথাবার্তা। ঠিক আছে, এখন এটা লাগবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে কিছুটা ঝাপসা একটা পাতা দেখা যাচ্ছে। এতটুকু তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমি কখনোই অনলাইন ক্লাসে এমন কোনো স্লাইড তোমাদেরকে দেখাই নাই যেটা অস্পষ্ট, অথচ এখন তুমি যে স্লাইডটা দেখতে পাচ্ছ সেটা অস্পষ্ট। কাহিনী কি আপু? ইচ্ছাকৃত অস্পষ্ট কেন দেখাচ্ছে? পরের স্লাইডটাতে আসো, এটাও অস্পষ্ট। পরের স্লাইডটাতে আসো, এটাও অস্পষ্ট। পরের স্লাইডটাতে আসো, এটাও অস্পষ্ট। কাহিনী কি? ইচ্ছা করে অস্পষ্ট কেন দেখাচ্ছি? আসলে 323, 324, 325, 326
এই 4টা পাতার পড়া আমরা পড়বো, কিন্তু এই 4টা পাতা থেকে পড়বো না। এই 4টা পাতার পড়া আমরা একটা বক্স থেকে পড়বো, যেটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ। ইথেন, ইথিন এবং ইথাইন অণুতে সংকরীকরণ, এই বক্সটাতে আলটিমেটলি 323, 324, 325, 326 4টা পাতার যা কিছু পড়া দরকার সব আছে। যারা জৈব রসায়ন পড়ে ফেলছো তারা অলরেডি এই বক্স হয়তো দেখে ফেলছো, এবং এখানে খুবই সুন্দর করে দেওয়া আছে sp3 সংকলনে কত পার্সেন্টেজ, বৈশিষ্ট্য, বন্ধন কোণ কি, বন্ধন দূরত্ব কি, আকার কি। লক্ষ্মী বাচ্চার মতো আজকে জাস্ট আরেকবার দেখে ফেলবা, 4টা পৃষ্ঠার পড়া একটা বক্সে শেষ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই যার যার বইতে পাতা উল্টাও, উল্টায় চলে আসো টপিক নাম্বার 3.10, শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, পাতা নাম্বার 327। আশা করি আসছো। এখানে শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক টপিকটাতে তোমাদেরকে কিছু এমসিকিউ দেখে রাখতে হবে। সেটা হচ্ছে কতটি সংকরিত অরবিটাল থাকলে আকার কেমন হয়, এবং এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। বাট এটা কিন্তু কেউ এইচএসসি পরীক্ষায় ব্যাখ্যা করে লিখতে চেও না, এটা কোনো তত্ত্বগত ব্যাখ্যা না, এটা জাস্ট তোমাদের জন্য শর্টকাট একটা টেকনিক, নাথিং এলস। দেখো, মনে রাখার উপায়টা হচ্ছে কি, দেখো, দুটি শঙ্কর অরবিটাল থাকলে আকার হবে সরল রেখা, 3টি শঙ্কর অরবিটাল থাকলে আকার হবে ত্রিভুজ আকার, 4টি শঙ্কর অরবিটাল থাকলে আকার হবে চতুস্তলকীয়, 5টি শঙ্কর অরবিটাল থাকলে আকার হবে ত্রিভুজ আকার দ্বিপিরামিড। তুমি যদি ত্রিভুজের উপর 3 চিন্তা করো আর দ্বিপিরামিডের উপর 2 চিন্তা করো, তাহলে 3 যোগ 2 5, ত্রিভুজ আকার দ্বিপিরামিড, 5টি শঙ্কর অরবিটাল। এবার দেখো, 6টি শঙ্কর অরবিটাল থাকলে আকারটা হবে অষ্টতলকীয় বা ষড়ভুজাকার, 7টি শঙ্কর অরবিটাল থাকলে হবে পঞ্চভুজাকার বা দ্বিপিরামিড। তাহলে কি হবে দেখো, পঞ্চর উপর যদি আমি 5 চিন্তা করি, দ্বির উপর যদি 2 চিন্তা করি, তাহলে 5 যোগ 2 7। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক, এটা কেউ পরীক্ষায় ব্যাখ্যা করে লিখতে যেও না, শুধু মনে রাখার জন্য এটা ব্যবহার করতে পারো। এবং এই 3.10 টপিকটার ভেতরেই তোমরা এই বক্সটা পাবা, এই যে এই বক্সটা। সবাই যার যার বইতে এটা ডাবল ট্রিপল যেই কয়টা পারো স্টার দিয়ে দাগায় রাখো। সরি, একটু এক সেকেন্ড। সবাই যার যার বইতে এই জায়গাটাতে ডাবল ট্রিপল যেই কয়টা স্টার পারো স্টার দিয়ে রাখো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বক্স। এইচএসসি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা সবকিছুর জন্য এই বক্স ইম্পর্টেন্ট। কয় জোড়া অরবিটাল থাকে, তোমার আকার কি, বন্ধন কোণ কি, খুবই ইম্পর্টেন্ট। একদম এটা ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ করে ফেলবা। ঠিক আছে, এখানে আমার বলার কিছু নাই, তাই সময় নষ্ট করব না। চলে আসো পরবর্তী টপিকে, এটা হচ্ছে তোমার 3.11 নাম্বার টপিক। 3.11 টপিকে জাস্ট এই ফ্লো চার্টটা একটু দাগায় রাখো, এটা লাগবে। এটা কিছুই না, তোমরা অনেকবার এই পরীক্ষায় এইচএসসি পরীক্ষার জন্য তোমরা এই জিনিসটা পড়ছো, এবং এই টপিকটার ভেতরেও এই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তাই আমি একদমই সময় নষ্ট করব না। এখানে তোমরা জানো যে এখানে একটা কথা বলা হয় যে তোমার অ্যামোনিয়ার আকার কেন চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণাকার দ্বিপিরামিড হলো। হ্যাঁ, ত্রিকোণাকার পিরামিড কেন হলো, তার ব্যাখ্যাটা এরকম ভাবে দেয়া আছে যে অ্যামোনিয়া অণুতে কি হচ্ছে, অ্যামোনিয়া অণুতে তোমার একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, যেটার বিকর্ষণ বন্ধন জোড়ের চেয়ে বেশি হয়। তো ও যে আরামসে 4 হাত পা ছড়ায় বসেছিল, এক জায়গায় বিকর্ষণের পরিমাণ বেশি হওয়ায় সে ওই চাপটা সহ্য করতে না পেরে হাত দুটো নামাই নিয়ে এসে আকারটা চেঞ্জ করে ফেলে ত্রিকোণাকার পিরামিড। তো এই ব্যাখ্যাটাই তোমাদের বইতেও আছে, এবং এই জিনিসটাই জাস্ট একটা ফ্লো চার্টের মধ্যে দেয়া, যে কাদের বিকর্ষণটা বেশি, নিঃসঙ্গ বেশি, তার চেয়ে একটু কম নিঃসঙ্গ বন্ধন জোড়, তার চেয়ে একটু কম বন্ধন জোড়। এখানে এলপি দিয়ে বোঝানো হয়েছে লুজ পেয়ার, আর বিপি দিয়ে বোঝানো হয়েছে বন্ড পেয়ার। কেমন, তাহলে এই কটা জিনিস একটু আমরা দেখবো।
হাজারি স্যারের বই 332 পাতায় এই বক্সটা একটু তোমরা জাস্ট তোমাদের বইতে দাগায় রাখো, এখান থেকে অনেক সময় এই বন্ধন কোণ আর আকার এই প্রশ্নটা আসে, ঠিক আছে? জাস্ট একটু বক্সটা সবাই দাগায় ফেলো, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে দাগানোর জন্য। আমরা গতদিন যখন এই চ্যাপ্টারের প্রথম হাফ পড়েছিলাম তখন অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝানোর মতো জায়গা ছিল, যেখানে আমি অনেক কিছু তোমাকে বোঝাতে পেরেছিলাম, কিন্তু আজকের লেকচারের বেশিরভাগ জিনিসপাতি আসলে মুখস্থর দিকে, বেশিরভাগ জিনিসই তোমাকে মুখস্থ করতে হবে। এবং আজকের চ্যাপ্টারটা দেখবা যে ক্লাসটাও আজকেরটা একটু ছোটই হবে, কারণ আজকে আসলে আমার বোঝানোর মতো স্কোপ বা জায়গা কম, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা দাগাইছো। আমরা চলে আসবো আমাদের পরবর্তী টপিকে, 3.15। টপিক নাম্বার 3.15, সমযোজী বন্ধনে পোলারিটি। তোমরা সবাই এই জায়গাটাতে চলে আসো, এখানে আমাদের একটু কাজ আছে। আচ্ছা, সমযোজী বন্ধনের পোলারিটিতে আসতে পরে তোমরা দেখবা এখানটায় একটা বক্স দেখা যাচ্ছে, যেখানে বেশ কিছু মৌল তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে। এবং গত ক্লাসে যখন তড়িৎ ঋণাত্মকতা টপিকটা পড়েছিলাম, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে অনেক কটা তড়িৎ ঋণাত্মকতার মান দেখাইছিলাম। আচ্ছা, তো কি হয়েছে, তড়িৎ ঋণাত্মকতার মান যেগুলো মোটামুটি তোমাকে পড়তেই হবে, যেগুলো অ্যাকচুয়ালি তুমি অ্যাভয়েড করতে পারবে না, কারণ এগুলো থেকে জ্ঞানমূলক বা নৈতিক প্রশ্ন তোমাদের চলে আসবে, তো সেগুলো তো তোমাকে মুখস্থ করতেই হবে। তো যেহেতু এতগুলা তড়িৎ ঋণাত্মকতার মান আমরা মুখস্থই করতেছি, এটাকে আমরা কাজে লাগাবো। আমরা আলাদা করে আর এইটা মুখস্থ করব না কোন সমযোজী যৌগটা পোলারিত হবে কোনটা হবে না, এটা আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বের করে ফেলতে পারবো কিভাবে। এই যে একটা সমযোজী যৌগ যেই দুটো পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, তাদের ভেতর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর ভেতরে হয়, তবেই সে পোলারিত হবে। 0.5 এর চেয়ে কম হলে কি হবে বলতো? অপোলার হবে, অর্থাৎ বিশুদ্ধ সমযোজী। আর 1.9 এর বেশি হলে কি হবে? আয়নিক। আচ্ছা শোনো, মনে করো একজন অনেক বড় লোক একটা ব্যক্তি, আর একজন মনে করো একজন রাস্তার ধারের ভিখারি, যাদের স্ট্যাটাসের ভেতরে একটা আসমান জমিন পার্থক্য। তারা কি নিজেদের মধ্যে টাকা পয়সা শেয়ার করবে? যে বড় লোক সে কি চিন্তা করবে যে আমার এত টাকা পয়সা আছে, আমি তো এই ফকিরটাকে 2টা পয়সা ভিক্ষাই দিতে পারি। সেম, যখন দুজনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়ে যাবে, তাদের তো ইলেকট্রন শেয়ার করার দরকার নাই, তারা ডিরেক্ট আদান প্রদান করে আয়নিক যৌগ তৈরি করবে। আর আমরা আজকে ক্লাসের শুরুতেই পড়েছি যে আয়নিক যৌগের বৈশিষ্ট্যই হচ্ছে সে পোলার। সুতরাং একটা যৌগ যখন আয়নিক, তখন সেটা পোলার কি অপোলার এই তর্কে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আয়নিক মানেই পোলার, মনে থাকবে। আর এই রেশিওটার ভেতরে থাকলে হবে সমযোজী কিন্তু পোলার, আর এর চেয়ে কম হলে হবে অপোলার সমযোজী, অর্থাৎ বিশুদ্ধ, যার ভেতরে কোনো পোলারন পসিবল না। এখন আসলে একটা ক্যালকুলেশন করি। হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, ফ্লোরিনের 4, তাহলে মাইনাস করি, আসলো কত? 1.9। রেশিওর সাথে মিলে গেছে, সুতরাং হাইড্রোজেন ফ্লোরাইড পোলার সমযোজী। তোমরা একটা গ্যাঞ্জাম করো, কি গ্যাঞ্জামটা করো? তোমরা এখানে 4 থেকে 2.1 মাইনাস না করে 2.1 থেকে 4 মাইনাস করতে চাও, এবং সেক্ষেত্রে অ্যান্সার চলে আসে -1.9, যেটা কিনা 0.5 এর চেয়ে অনেক ছোট। ইন দ্যাট কেস তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড অপোলার। না, যদি আমার রেজাল্ট -1.9 বা মাইনাস যে কোনো কিছু চলেও আসে, এই মাইনাসটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। আমরা শুধু মানের পার্থক্যটুকু দেখবো যে মিলছে নাকি, যদি মিলে তাহলে সে অবশ্যই পোলারিত হবে। কথাটা ক্লিয়ার? এই যে আমি বড় করে লিখে দিচ্ছি যাতে তোমাদের খেয়াল থাকে, আমরা মানের পার্থক্য দেখব, চিহ্ন দেখব না। কেমন? আচ্ছা, এইখানে এই প্রশ্নটা, আচ্ছা আগে তোমাদেরকে আমি একটা কথা একটু বলি। তোমাদের মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে তোমরা এত বড় হয়ে গেছো, তারপরেও তোমাদের একটা কনফিউশন এখনো হয়, সেটা হচ্ছে আমি তো বলেছি 0.5 থেকে 1.9 এর ভেতরে যে কোনো মান, এক্সাক্ট 0.5 বা এক্সাক্ট 1.9ই হতে হবে এমন কোনো কথা তো আমি বলি নাই। আমি তো একটা রেঞ্জ বলছি, 0.5 থেকে 1.9 এর ভেতরে যে কোনো মান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসলে যেই কথাটা বলতেছিলাম যে অত্যন্ত দুর্ভাগ্যবশত মানে আমারই হতাশ লাগে যে তোমরা এত বড় হয়ে গেছো, এখনো তোমরা একটা জিনিস বুঝো না, সেটা হচ্ছে তোমরা পোলারিটি আর পোলারায়ন এই দুটা জিনিসের মানে বোঝো না। তোমরা দুইটাকে এক বানায় ফেলো, বুঝছো? এক বালতি হতাশা।
পোলারিটি আর পোলার আয়নকে মিলায়ে জবা খিচুড়ি পাকায়ে পরীক্ষার মধ্যে ভুলভাল অ্যান্সার করে চলে আসো। এই জিনিসটা একদম নিজের বইতে লিখে রেখে দাও। পোলারিটি কার হয়? সমযোজী যৌগের। আর পোলার আয়ন কার হয়? আয়নিক যৌগের। মনে থাকবে? এবার শোনো, পোলারিটি কি? পোলারিটি হচ্ছে এই যে সমযোজী যৌগ, সেটা কিভাবে গঠিত হয়েছে বলতো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো কি হচ্ছে, কোনো কারণে যদি ইলেকট্রন শেয়ারটা, যে ইলেকট্রন মেঘটার কিছুটা বিচ্যুতি ঘটে, তখন একপাশে আংশিক ধনাত্মক এবং একপাশে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। তখন কি হয়, সমযোজী যৌগটা কিছুটা আয়নিক যৌগের মতো আচরণ করে। এই ঘটনাটাকে আমরা বলতেছি পোলারিটি। আর পোলার আয়নটা কি? পোলার আয়নটা হয় আয়নিক যৌগে। আয়নিক যৌগ কি হয়? একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক মেরু থাকে। কোনো কারণে যদি এই ইলেকট্রন মেঘটা তাদের ভিতরে শেয়ার হয়ে যায়, তখন আয়নিক যৌগ সমযোজীর মতো আচরণ করতে শুরু করে, সেইটা হচ্ছে পোলার আয়ন। কেমন? একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি এই কথাটা কোথায় লেখা আছে, আমি তোমাদেরকে দাগাই দিব, অসুবিধা নাই। এখন আসো এখানটায়, এই প্রশ্নটা, এটা তোমাদের অনুশীলনীর একটা প্রশ্ন, যেটা চট্টগ্রাম বোর্ডে 2017 সালে এইচএসসি পরীক্ষার নবীর থেকে আসছিল। তোমরা অনেকেই, তোমাদের গ্রুপ না অন্যান্য গ্রুপে অনেকেই এই জিনিসটা আমাকে কমেন্টে জানতে চাইছো যে এটা কেন হয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রশ্নটাতে বলছে যে নিচের কোনটা অপোলার যৌগ। ফার্স্টেই আসি আমি কার্বন টেট্রাক্লোরাইডের কথা চিন্তা করি। কার্বন টেট্রাক্লোরাইডে 4টা কার্বন পরমাণু একটা সুষম চতুস্তলকীয় গঠনে আবদ্ধ থাকে, এবং ইন্ডিভিজুয়ালি কার্বন ক্লোরিন বন্ধনটা যদি আমি চিন্তা করি, তাহলে এটা কিছুটা পোলারিত হয়, কারণ কার্বন আর ক্লোরিনের মাধ্যমে মাঝে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য 0.5, যার কারণে কি হয়, কার্বন এবং ক্লোরিনে কিছুটা পোলারিটি থাকে। বাট সামগ্রিকভাবে যখন 4টা কার্বন ক্লোরিন বন্ধন একটা সুষম চতুস্তলকীয় গঠনে চলে আসে, তখন নিজেদের সুখের কথা চিন্তা করে এই সুষম অবস্থা বজায় রাখার জন্য তারা একে অপরের চার্জকে মিনিমাইজ করে সামগ্রিকভাবে কার্বন টেট্রাক্লোরাইড অণুটা হয় অপোলার। ঠিক আছে, আমার কথা কিন্তু বাংলা ভাষায় সব টাইপ করা আছে, তুমি মনোযোগ দিয়ে এখন আমার কথা শোনো, কোনো লেখালেখি দরকার নাই। পরে তোমরা যখন ক্লাস লেকচার পিডিএফ ডাউনলোড করবে, আমার সব কথাই দেখবা পিডিএফ এ লেখা আছে। আচ্ছা এখন আসো মিথাইল ক্লোরাইডের কথা যদি চিন্তা করি, এখানে কি হয়েছে, এখানে একটা ক্লোরিনকে সরায়ে সেটার জায়গায় হাইড্রোজেনকে জায়গা দেওয়া হয়েছে, যেটা তড়িৎ-ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে দুর্বল। যার কারণে তখন কি হয়, ইলেকট্রন মেঘটা সরে যে কার্বন ক্লোরিন অংশের দিকে কিছুটা সরে যায় এবং আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়ে যায়। বিধায় এইটা দেখতে সমযোজী মনে হচ্ছে, সমযোজী হলেও এটার ভেতরে কিছুটা পোলারিটি তৈরি হয়ে যায়। আর মিথানল তো অবশ্যই পোলার হবে, কারণ হাইড্রোক্সিল আর মিথাইল দুটার মধ্যে আয়নিক যৌগ হয়েছে। আর এখানে হাইড্রোজেন ফ্লোরাইডটা তো অবশ্যই পোলার, এটাও আমরা জানি। সুতরাং এখানে অপোলার একমাত্র কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, আপুর ব্যাখ্যাটা খুব সুন্দর করে এখানে লেখা আছে। কেউ যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, পরে পিডিএফটা বের করলে রিডিং দিলেই আমার কথার অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন। এবার তোমরা 340 পাতায় আসো এবং লক্ষ্মী বাচ্চার মতো স্ক্রিনে তোমরা যেই জিনিসগুলা লাল কালি দিয়ে দাগানো দেখতে পাচ্ছ, এগুলা জাস্ট একবার করে নিজেদের বইতে দাগায় ফেলো। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। হাইড্রোজেন ফ্লোরাইড সর্বাধিক পোলার অণু, হাইড্রোজেন হ্যালাইডে পোলার অণুর ক্রম, এবং এখানে বলা আছে যে কোনো যৌগেরই 100% আয়নিক বৈশিষ্ট্য থাকে না, 100% সমযোজী বৈশিষ্ট্য থাকে না। সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বৈশিষ্ট্য 80%। ঠিক আছে, সুন্দর করে যার যার বইতে দাগায় ফেলো। আচ্ছা, আশা করি তোমরা দাগায় ফেলছো, না দাগালে অসুবিধা নাই, পরে পিডিএফ দেখে আস্তে ধীরে দাগায়ও। এখন আমরা চলে আসি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। ঠিক আছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা ফাজানের সূত্র মেনে হয়। এবং ফাজানের সূত্রটা কি? ফাজানের সূত্রটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনের চার্জ বেশি হতে হবে, এবং ক্যাটায়নটা ছোট আর অ্যানায়নটা বড় হতে হবে। আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে যে ডি অরবিটাল থাকবে। আমি জানি না কেন, বাট তোমাদের একটা প্রবণতা আছে, তোমরা ডি অরবিটালটা আগে খুঁজতে ব্যস্ত হয়ে যাও। মনে করো তোমার বাসা হচ্ছে 3 তলা, আজ অবধি এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে যে তুমি বাসায় এসে তোমার নিচতলা থেকে লাফ দিয়ে 3 তলায় চলে যাবা? তুমি লিফট ব্যবহার করো কি তুমি সিঁড়ি ব্যবহার করো, তোমাকে 1তলা, তারপর 2তলা, তারপরে গিয়ে 3তলায় উঠতে হবে। লাফ দিয়ে 3তলায় যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে লাফ দিয়ে ডি অরবিটালও খুঁজতে যাবা না, আস্তে আস্তে আগাবা। প্রথমে প্রথম শর্ত দেখবা, তারপরে দ্বিতীয় শর্ত দেখবা, তারপরে তুমি তৃতীয় শর্ত দেখবা। এখন দ্বিতীয় শর্ততে কি বলছে দেখো, ক্যাটায়নের আকারটা বলছে ছোট আর অ্যানায়নের আকারটা বলছে
বড়। এটা মনে রাখার জন্য তোমরা এই জায়গাটাতে লিখে রাখো ছক, ছকের ছ দিয়ে ছোট আর ক দিয়ে ক্যাটায়ন, ছোট ক্যাটায়ন, ঠিক আছে? তাহলে অ্যানায়নটা হচ্ছে উল্টা, অ্যানায়নটা হতে হবে বড়। কেমন লিখো, এরপর আমি তোমাদেরকে কোশ্চেন সলভ করে জিনিসগুলো ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, আর একটু মাথায় ঢুকাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন আসো কোয়েশ্চেন দেখি একটু। এই যে ফার্স্ট একটা এমসিকিউ দেখি, তারপর আমরা একটা সৃজনশীল দেখবো না। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে নিচের কোন আয়নটি অ্যানায়নকে সবচেয়ে বেশি পোলারিত করবে, এবং এখানে দেয়া আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। তাহলে প্রথম শর্তটা কি ছিল বলতো? চার্জ বেশি। তাহলে আগে কি খুঁজবো? চার্জ কার বেশি। খুঁজতে নিয়ে দেখলাম অ্যালুমিনিয়াম আর আয়রনের চার্জ বেশি এবং সমান। আটকা পড়ে গেছি। এখন কি লাভ দিয়ে তৃতীয় শর্তে যাব? না, একতলার পরে আমরা যাব দোতলায়। তাহলে এখন ব্যবহার করবো আমরা দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল ক্যাটায়নের জন্য ছোট, অ্যানায়নের জন্য বড়। এখানে এরা কি ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। তাহলে কি খুঁজবো? ছোট। আমি গত ক্লাসে পড়াইছিলাম না, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে। তাহলে অ্যালুমিনিয়াম আর আয়রনের ভেতরে অ্যালুমিনিয়ামটা ডানে আছে, সুতরাং বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার যেহেতু কমে, তাহলে অ্যালুমিনিয়াম আগে থেকেই ছোট ছিল। সুতরাং অ্যালুমিনিয়াম দুইটা শর্ত মানতেছে, ওর চার্জ বেশি, ওর আকার ছোট, সুতরাং এখানে অধিক পোলারিত করবে অ্যালুমিনিয়াম। কেমন? স্টেপ বাই স্টেপ আগাবা। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে আটকায় গেলে তখন তৃতীয় শর্ত। আগেই পাগলের মতো ডি অরবিটাল খোঁজা শুরু করবা না, মনে থাকবে? আচ্ছা, এখন আসো এখান থেকে একটু সৃজনশীল প্রশ্ন দেখি। আচ্ছা, আগে তোমরা এটা বলবো, তার আগে তোমরা সৃজনশীল প্রশ্ন আমি দেখাচ্ছি, তার আগে 342 পাতায় একটু তোমরা এই লাইনগুলো ঝটপট দাগায় ফেলো। এই যে পোলারন ক্ষমতার এগুলা, তারপরে যে সোডিয়াম হ্যালাইডের আয়নিক ধর্মের ক্রম, সমযোজী ধর্মের ক্রম, একটু জাস্ট দাগায় রাখো, ঠিক আছে? আচ্ছা, আশা করি দাগাইছো। না দাগালেও সমস্যা নাই, পরে দাগায়ও। আর এই যে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে পোলারন আর পোলারিটি এক না, ওইটা তোমরা তোমাদের এইখানটায় পেয়ে যাবা, ঠিক আছে? এই যে দেখো এখানটায় খুব সুন্দর করে লেখা আছে যে পোলারিটি আর পোলার আয়নের সংজ্ঞাটা। মুখস্থ করার দরকার নাই, বোঝার জন্য একবার দেখবা জাস্ট, ঠিক আছে? এবার আসো এই বক্সটা। গত ক্লাসে এই বক্সটা তোমাদেরকে আমি অনেকবার করে করে বলছি, বলছি না যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এরা কমে, এরা বাড়ে। তাহলে এই দুই পক্ষের ভেতর সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। এরা কমলে এরা বাড়ছে, ঠিক আছে? আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে উল্টা ঘটনা ঘটতেছে। কেমন? তো এই জিনিসটার উপর বেসিস করেই আমরা কিন্তু অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি। যেমন ধরো আমার এখানে শর্তটা কি আছে যে ক্যাটায়ন হতে হবে ছোট আর অ্যানায়ন হতে হবে বড়। তাহলে আমরা এই যে বক্সটা, এই বক্সটা দিয়ে যদি আমরা পরমাণুর আকার কাঠটা ছোট কাঠটা বড় বের করে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি বা এইচএসসি পরীক্ষায় যদি আমার সমযোজী ধর্ম বা পোলারায়নের প্রশ্নগুলো আসে, আমি কিন্তু আকার দিয়ে সেটা অ্যান্সার করতে পারবো। কেন? কারণ ক্যাটায়নের আকার যত কম, অ্যানায়নের আকার যত বড়, আয়নিক যৌগের পোলারায়ন তত বেশি। আর আয়নিক যৌগের পোলারায়ন বেশি মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি, ঠিক আছে? তাহলে আসো এখন একটু কোয়েশ্চেন সলভ করি। এই যে টপিকটা দেখতে পাচ্ছ হাজারি স্যারের বই 343 পাতায়, পানিতে লবণের দ্রাব্যতা হ্রাস, এই টপিকটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তার একটা এক্সাম্পল আমরা এখন দেখব। এই যে এই প্রশ্নটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তারা একটা স্টেম দিয়েছে, যে স্টেমটাতে তারা, একটু সময় দাও আমাকে, আমি লাইভটাতে একটু আবার চাই। আচ্ছা, এই যে স্টেমটা দেখতে পাচ্ছ, এই স্টেমটাতে তারা কি করেছে দেখো, তারা একটা বক্সে গ্রুপ দিয়েছে এবং পর্যায় দিয়ে কিছু মৌলর নাম দিয়ে দিচ্ছে। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে দেখো, এখানে তারা বলছে যে গ্রুপ 17তে তারা নাম দেয় নাই, PQRS সংকেত দিছে আর পর্যায় বলে দিছে। তো পর্যায় বলে দিছে যেহেতু, আমরা তো মৌল আরামসে বের করতে পারবো। এখন দেখি কোয়েশ্চেন কি বলছে। বলছে পি মৌলটার পারমাণবিক সংখ্যা কত। তারপর বলছে পি এবং কিউ এর ভেতর ইলেকট্রন আসক্তি কার বেশি এবং কেন।
তারপর বলছে ফাজানের নীতি অনুসারে এজিপি, এজিকিউ, এজিআর, এজিএস মানে সিলভারের সাথে এদের যৌগর সমযোজী বৈশিষ্ট্য ক্রম আলোচনা করতে বলছে। তারপর বলছে ব্যাখ্যা করে বুঝিয়ে বলো যে পানিতে দ্রবণীয়তা কার বেশি। আচ্ছা আসো একটা একটা করে আমরা অ্যান্সার করি। আচ্ছা এখানে আমরা ফার্স্টেই দেখবো যে এরা কারা, ঠিক আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে বলা আছে আর গ্রুপ 17 বলা আছে, সুতরাং আরামসে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 1 নম্বর প্রশ্নের উত্তর 9। এবার আসো 2 নম্বর প্রশ্নের উত্তরে বলছে যে পি এবং কিউ এর ভেতরে ইলেকট্রন আসক্তি কার বেশি, অর্থাৎ ফ্লোরিন এবং ক্লোরিনের ভেতরে ইলেকট্রন আসক্তি কার বেশি। গত ক্লাসে আমি খুবই সুন্দর করে এই ব্যতিক্রম তোমাদেরকে দেখাই দিছিলাম, বলছিলাম এটা মুখস্থ করে ফেলবা যে ফ্লোরিন আর ক্লোরিনের ভেতরে নরমাল নিয়মটা থাকে না, আকারের ঝামেলার কারণে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয় ক্লোরিনে, যার কারণে এদের বেলায় এই ক্রমটা একটু রিভার্স হয়ে যায়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা হয় ফ্লোরিনের চেয়ে বেশি। তো এই জিনিসটাই সুন্দর বই থেকে এখানে দেয়া হয়েছে, এই জিনিসটা জাস্ট তোমরা এটা অ্যান্সার করে দিবা, ঠিক আছে। এবার আসো প্রশ্ন নাম্বার 3। একটু আগেই তোমাদেরকে বলছি যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের আকার বের করে ফেলতে পারলেই আমার অ্যান্সার চলে আসতেছে, কারণ ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, পোলার আয়ন তত বেশি। পোলার আয়ন তত বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য ও তত বেশি। আচ্ছা তাহলে আসো দেখি প্রশ্ন নাম্বার 3। এজিপি, এজিকিউ, এজিআর, এজিএস যথাক্রমে সিলভার, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এখন আমরা কি জানি উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে পি কিউ আর এস এর আকারের ক্রমটা কি, ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন। তার মানে সবচেয়ে বড় আকার হচ্ছে আয়োডিনের। আয়োডিনটা কি অ্যাকচুয়ালি, আয়োডাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, ক্লোরাইড এগুলো কি অ্যানায়ন। তাহলে অ্যানায়নের কথা কি ছিল, আকার বড় হতে হবে। তাহলে অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি, সুতরাং এখানে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তাহলে যেহেতু আয়োডিনের আকার বেশি, সুতরাং সিলভার আয়োডাইডের সমযোজী বৈশিষ্ট্য হবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে ক্রমটা হবে ফ্লোরাইড লেস দেন ক্লোরাইড লেস দেন ব্রোমাইড লেস দেন আয়োডাইড, মনে থাকবে। আচ্ছা এখন আমরা কি জানি বলতো, ক্লাসের শুরুতেই আয়নিক যৌগ আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়ছি না। আমরা কি জানি যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় আর সমযোজী যৌগ হয় না। আর একটু আগে কি দেখছি, পোলার আয়ন বেশি মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে যেহেতু সিলভার আয়োডাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে পানিতে দ্রবণীয়তা হবে ওর সবচেয়ে কম, কারণ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। আর যেহেতু সিলভার ফ্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম, সুতরাং ওর পানিতে দ্রাব্যতা হবে সবচেয়ে বেশি, ঠিক আছে। এই জিনিসটাই এখানে বলা আছে। ঠান্ডা মাথায় একবার জিনিসটা রিডিং দিলেই, আপুর কথাটা যদি কেউ না বুঝে থাকো একবার রিডিং দিলেই জিনিসটা বুঝে ফেলবা, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, মুখস্থ করার কিছুই নাই, আকার বের করতে পারলেই তুমি বের করে ফেলতে পারবা পোলার আয়ন কার বেশি। যার পোলার আয়ন বেশি তার যাবতীয় সমযোজী বৈশিষ্ট্য বেশি, যার পোলার আয়ন কম তার যাবতীয় সমযোজী বৈশিষ্ট্য কম, মনে থাকবে, ঠিক আছে। এবার তোমরা হাজারি স্যারের বইয়ে সারণী 3.7, এটা হচ্ছে তোমরা হাজারি স্যারের বই 347 পাতায় পাবা। সবাই হাজারি স্যারের বই 347 পাতায় চলে যাও এবং সুন্দর করে এই কলাম দুটা দাগায় নাও, যে শক্তিমাত্রা সবগুলা বলে শক্তিমাত্রা ডিরেক্ট জ্ঞানমূলকে 1 নম্বরে দিয়ে দিবে অথবা নৈবেতিকে দিয়ে দিবে, একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে তোমাকে এটা। আর নন বন্ডিং বলগুলার নামগুলা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সবাই যার যার বইতে একটু খুব সুন্দর করে 347 পাতায় যে এগুলাকে দাগায় ফেলো, ঠিক আছে। আমি সময় দিচ্ছি 1 সেকেন্ডে, যদি কেউ মিস করে ফেলো সমস্যা নাই, পরে তোমরা পিডিএফ দেখে দাগায় নিতে পারবা, ঠিক আছে। এবার গুহ স্যারের বইতে ভ্যান্ডারবালস বলের 4টা বৈশিষ্ট্য আছে, খুবই সিম্পল কথা, জাস্ট একবার রিডিং দিবা। এটা ওরকম ভাবে মুখস্থ করার মতো কিছু না, অনেক সময় সত্য মিথ্যায় দিতে পারে, তাই তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই বলগুলা হয় দুর্বল প্রকৃতির, পাশাপাশি গ্যাসকে তরলে পরিণত করা যায়, এবং হচ্ছে তোমার কি বলে ওটাকে বলে, এটা হচ্ছে ভ্যান্ডারবালস বল অপেক্ষাকৃত দুর্বল এবং এদের কোনো দিক নির্দেশক ধর্ম নাই, ঠিক আছে। খুবই সিম্পল কথাবার্তা, জাস্ট পড়ে ফেলবা।
আচ্ছা, 348 পাতা যেটা, এখান থেকে তোমরা জাস্ট এই ডাইপোল বলের যে ডাইপোল মোমেন্টের যে ইকুয়েশনটা এটা পড়বা, এটা ছাড়া আর কিছুই লাগবে না। ডাইপোল মোমেন্ট কিসের উপর নির্ভর করে, কোনটা সমানুপাতিক কোনটার ব্যস্তানুপাতিক, জাস্ট এটা পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি আমার কাছে জানতে চাও যে হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট, তাহলে একদম বাংলা ভাষায় এক লাইনে উত্তর দিচ্ছি। এই যে অণুতে পোলারিটি তৈরি হচ্ছে, এই পোলারিটি মাপার এককটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। জীবনেও লাগবে না, শুধু ইকুয়েশনটা দেখবা। আর যেটা লাগবে সেটা হচ্ছে কাদের ডাইপোল মোমেন্ট শূন্য, এইটা লাগবে। এইটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা গুহ স্যারের বইয়ের জিনিস, এটা তোমাদের কম্পিনিয়ন বুকেও আমি দিচ্ছি যে এই অণুগুলার ডাইপোল মোমেন্ট শূন্য, এগুলো একটু তোমাকে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কাদের ডাইপোল মোমেন্ট শূন্য, ডিরেক্ট পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসে। ডাইপোল মোমেন্ট শূন্য মানে আসলে কি? অপোলার, মানে পোলারিতই হয় না যেটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হাইড্রোজেন বন্ধন গঠনের পূর্ব শর্ত, এটাও গুহ স্যারের বইতে আছে। এবং এখানেও অ্যাকচুয়ালি ওই যে গুহ স্যারের বইয়ের সবগুলো জিনিসই এরকম যে তোমার জানা জিনিস, বাট স্যারের বইতে পয়েন্ট করে দিয়ে ঝামেলাটা হয়ে গেছে, যে পয়েন্ট করে দিয়ে সুন্দর করে গুছাই দিছে, যারা কোয়েশ্চেন করবে তাদের দেখে কোয়েশ্চেন করতে ইচ্ছা করবে, তো এই কারণে তোমাকে এগুলো জানতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব কঠিন কিছু না, দেখো তোমার জানা কথা যে হাইড্রোজেন বন্ধনের পূর্ব শর্ত কি, সিম্পল কথাবার্তা, যে হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট হতে হবে, এই তিনটার ভেতরেই হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, তড়িৎ মৌল এবং হাইড্রোজেন পরমাণুর ভিতরে অধিক পোলার আয়ন হতে হবে, এবং আকার ছোট হতে হবে, ঠিক আছে? খুব সিম্পল কথাবার্তা, কিন্তু জানা জিনিস, বাট জাস্ট স্যার একটু গুছায় লিখছে, তাই তুমি একবার দেখবা। আচ্ছা, এবার আসো হাজারি স্যারের বই 350 পাতায়, এইটা তোমাকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হাইড্রোজেন বন্ধন কয় প্রকার? 2 প্রকার, অন্ত আণবিক এবং আন্ত আণবিক। তোমরা যখন স্কুলে পড়তাম মনে আছে, অন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা। অন্ত স্কুল মানে কি একই স্কুলের ভেতরে, আর আন্ত মানে কি কয়েকটা স্কুলের ভেতরে। তো সেম হাইড্রোজেন বন্ধনটাও একই অণুর ভেতরে হয়, আবার ভিন্ন অণুর ভেতরে হয়। তো এখানে দেখো অন্ত আণবিক যেটা, সেটার উদাহরণগুলো আমরা মুখস্থ করব, কারণ অন্ত আণবিক আছে হচ্ছে তোমার মাত্র 3টা, আর আন্ত আণবিকের এক গাদা উদাহরণ আছে, তো অবশ্যই আমি কমটা মুখস্থ করব, তাহলে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হবে আন্ত আণবিক। এটা মুখস্থ করার জন্য একটা ছন্দ আছে, আমি একটু আমার ভিডিওটা বন্ধ করব, তাহলে ছন্দটা তুমি দেখতে পাবা। এই যে অর্থ নাই স্যালির, এখানে অর্থ নাই দিয়ে মনে রাখবো অর্থ নাইট্রোফেনল, আর স্যালি দিয়ে মনে রাখবো দুইটা স্যালি, স্যালিসাইলিক অ্যাসিড এবং স্যালিসাইল অ্যালডিহাইড, ঠিক আছে? এই তিনটা হচ্ছে তোমার অন্ত আণবিক, তাহলে এই তিনটার বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো হবে আন্ত আণবিক, মনে থাকবে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল রেখো, স্যালিসাইলিক অ্যাসিড এবং স্যালিসাইল অ্যালডিহাইডের কিন্তু অন্য ডাকনাম আছে। কি ডাকনাম আছে দেখো, স্যালিসাইলিক অ্যাসিডকে বেঞ্জাল অর্থো হাইড্রোক্সি বেঞ্জাইক অ্যাসিড বলে, এবং স্যালিসাইল অ্যালডিহাইডকে অর্থো হাইড্রোক্সি বেঞ্জাল ডিহাইড বলে। তো ওদের এই ডাকনামগুলো দিয়েও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তো এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, যে অন্য নামটা আবার দিছে কিনা। আচ্ছা, এবার আসো গুসার বইতে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধনের তুলনা দিছে, যেটা অনেক সময় 2 নাম্বার অনুধাবন প্রশ্নে আসে, একবার দেখে রাখো। এটাও একদম সিম্পল জানা জিনিস, যে হাইড্রোজেন বন্ধনটা কিভাবে হয়, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে হয়, আর সমযোজী বন্ধনটা কিভাবে হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর সমযোজী বন্ধনের কারণে কি হয়, অণুটার রাসায়নিক ধর্মটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেন বন্ধনের কারণে কি হয়, ভৌত অবস্থা এফেক্ট হয়, অর্থাৎ যেটা তরল সেটা গ্যাস, এগুলো এফেক্ট করে, বাট রাসায়নিক ধর্ম চেঞ্জ হয় না। আর হাইড্রোজেন বন্ধনটা কি বলছে, যে একই অণু আবার ভিন্ন অণু, মানে অন্ত আণবিক আন্ত আণবিক দুটোই হয়। আর সমযোজীটা কি হয়, এটা কেবলমাত্র অন্ত আণবিক, অর্থাৎ একটা অণুর ভেতরেই হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো লাস্ট একটা প্রশ্ন, এটাই আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক, তারপর আমি জাস্ট তোমাদেরকে একটু কোয়েশ্চেন করার সময় দিব, দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব, সব মিলে আমাদের আর 10 মিনিট লাগবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। এটা একটা সৃজনশীল প্রশ্ন, যেখানে আমাকে একটা বক্স দিয়েছে এবং এখানে গ্রুপ আর পর্যায় বলে দিছে, গ্রুপ 16 দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়, বোঝাই যাচ্ছে এক্স ওয়াই যথাক্রমে অক্সিজেন এবং সালফার। বলছে পানি হাইড্রোজেনের সাথে এদের যৌগগুলা সাধারণ তাপমাত্রায় কেমন থাকে, অর্থাৎ অক্সিজেনের সাথে পানির যৌগ কি, এই হাইড্রোজেনের যৌগ কি, পানি, আর সালফার হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো পানি এবং হাইড্রোজেন সালফাইড কেন তরল কেন গ্যাস, এটার ব্যাখ্যা খুব সুন্দর করে হাজারি স্যারের বই 352 পাতায় আছে, যে পানিতে কি হচ্ছে, যে হাইড্রোজেন বন্ধন থাকে, যার মানে পরস্পর পরস্পর দ্বারা আকৃষ্ট হয়ে গুচ্ছ রূপে একসাথে থাকে, তাই সাধারণ তাপমাত্রায় পানি তরল হয়। কিন্তু হাইড্রোজেনে যেহেতু হাইড্রোজেন বন্ধন থাকে না, হাইড্রোজেন সালফাইডে, তাই এরা
ছড়াই ছিটায় ভিন্ন অণু হিসেবে থাকে, যার কারণে হাইড্রোজেন সালফাইডটা গ্যাস হয়। খুব সুন্দর করে বইয়ে এই ব্যাখ্যাটা আছে, এখান থেকে এই ধরনের প্রশ্ন সৃজনশীল আসতে পারে, একবার দেখে নিবা কেমন। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা, দুটা ক্লাসই তোমরা অনেক বেশি ধৈর্য সহকারে অনেক অ্যাটেনশন দিয়ে করেছো, যার কারণে তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে কাজটা অবশ্যই করবা সেটা হচ্ছে যে আমি যে জিনিসগুলো বলেছি এগুলা এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস অনুযায়ী বলেছি, সুতরাং ক্লাসটা খুব সুন্দর করে ফলো করবা, তাতে করে তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। এবং দাগানো জিনিস যেগুলো বলেছি সেগুলো এখনই তোমাদের বইতে দাগিয়ে রাখবা, তাতে করে কি হবে, এইচএসসি পরীক্ষার নৈবেদ্যিকে হেল্প হবে, প্লাস এইচএসসি পরীক্ষাটা শেষ করেই যখন ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে বসবা তখন পড়াটা অনেক গোছানো থাকবে কেমন। এখন আমি তোমাদেরকে একটু 5 মিনিটের একটা টাইম স্লট দিচ্ছি, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, তোমরা আমাকে এগুলা জিজ্ঞেস করে ফেলো। যারা জুমে আছো তারা টেক্সট করতে পারো, আর যারা ফেসবুক লাইভে আছো তারা কমেন্ট করতে পারো। আপু লন্ডন বলটা বুঝিয়ে দিলে ভালো তো। লন্ডন বল তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। লন্ডন বলটা হচ্ছে অ্যাকচুয়ালি বিস্তারণ বল, এটা তোমাদের দরকার নাই। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা আলাদা করে আবার যখন করব তখন আমি তোমাদের যদি শর্ট সিলেবাসের বাহিরে যদি কোয়েশ্চেন হওয়ার সুযোগ থাকে তখন আমি তোমাদেরকে বলবো। আপাতত যেহেতু শর্ট সিলেবাসে নাই, তোমাদের এত পড়া এত অল্প সময় পড়তে হবে, তো শর্ট সিলেবাসের বাইরে এমন কোনো টপিক দরকার নাই, ঠিক আছে। অ্যানোটেড পিডিএফ ডাউনলোড না হলে তুমি গুগল ক্রোম দিয়ে ঢুকে নামাবা, ঠিক আছে, তারপরে অ্যাডব পিডিএফ রিডার দিয়ে ওপেন করবা, তাহলেই ওপেন হবে। থ্যাংক ইউ। ফেসবুক অ্যাপ দিয়ে অনেক সময় পিডিএফ ডাউনলোড হতে চায় না, গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করলে দেখবা হচ্ছে। আর অ্যাডব পিডিএফ রিডার একটা অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো, পিডিএফ গুলো ওটা দিয়ে পড়লে অনেক সময় ওপেন হতে ইজিলি ওপেন হবে আর কি। তোমাদের কোয়েশ্চেনের সংখ্যা কম, এটার পেছনে দুটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে যে তোমরা অনেক ভালো বুঝছো, কিছু জিজ্ঞেস করার নাই। আরেক হইতে পারে যে তোমরা কিছুই বুঝো নাই, সবই মাথার উপরে দিয়ে গেছে, তাই কি কোয়েশ্চেন করবা এটাই বুঝতেছো না। যে কোনো একটা হয়েছে। যেহেতু তোমাদের কোয়েশ্চেন কম, সুতরাং আমি আর 1 মিনিট ওয়েট করবো, যদি কিছু বলার থাকে এর ভেতরে বলো, নাহলে আমি কাজটা এন্ড করে দিব। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, যে পরীক্ষাটাই যখন সামনে থাকবে সবসময় প্রেজেন্ট কে নিয়ে চিন্তা করবা, সেটার দিকে ফোকাস করো। এখন সামনে এইচএসসি পরীক্ষা, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও, শুধুমাত্র এইচএসসি পরীক্ষাতে ফোকাস করো এবং অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করো। বাবা মাকে এনকারেজ করবা যে তারা যেন কোভিড কমে গেছে দেখে মাস্ক ছাড়া চলাফেরা এগুলো যেন তারা না করে, অবশ্যই ভ্যাকসিনেশন কমপ্লিট করে তারা যেন মাস্ক ব্যবহার করে, এনকারেজ করবা, সুস্থ থাকার চেষ্টা করবা এবং অবশ্যই রেগুলার পড়াটা কন্টিনিউ করবা। কোনো অসুবিধা হলে সেগুলো আমাদের সাথে ডিসকাস করবা, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এবং ইনশাআল্লাহ সময় সুযোগ হলে, সবকিছু ভালো থাকলে তোমাদের সাথে আরো বিভিন্ন পারপাজে আরো অনেকবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যেহেতু কোনো কোয়েশ্চেন আসছে না, ক্লাসটা আমি এখানেই শেষ করছি, কেমন।